হুম। তো বৈপরীত্য উত্তাপ কি? বৈপরীত্য উত্তাপ মানে আমরা ট্রপোস্ফিয়ারে দেখলাম যে যত আমরা উপরের দিকে যাই তত কি হয় টেম্পারেচার কমতে থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে এটা উল্টা হয়ে যায়, অর্থাৎ উপরের দিকে গেলে টেম্পারেচার না কমে বরং বেড়ে যায়। ঠিক আছে? তো সেই বিষয়টাকে বলা হয় ইনভার্সন অফ টেম্পারেচার বা বৈপরীত্য উত্তাপ। তো এটা তো মোটামুটি সবারই জানা। কি লেখা আছে যে ট্রোপোস্ফিয়ারে 1 কিমি উচ্চতায় 6.5 ডিগ্রি হারে সেলসিয়াস কমতে থাকে। কিন্তু অনেক সময় উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা না কমে বরং বেড়ে যায়। একেই বলা হয় বৈপরীত্য উত্তাপ। একে দুভাগে ভাগ করা যায় মেইনলি। একটা হচ্ছে গ্রাউন্ড সারফেস ইনভার্সন আর একটা হচ্ছে ভ্যালি ইনভার্সন। গ্রাউন্ড সারফেস মানে হচ্ছে ভূমি সংলগ্ন আর কি। আর একটা হচ্ছে ভ্যালি ইনভার্সন মানে হচ্ছে পাহাড়ে যেটা দেখা যায়। ঠিক আছে? তো এখান থেকে একটা কোশ্চেন হয়, সেই কোশ্চেনটা হচ্ছে কারণগুলো দিয়ে, হ্যাঁ, যে দিয়ে দেয় এর মধ্যে কোনটা বৈপরীত্য উত্তাপের কারণ। ওই জন্য এখানে কিন্তু কারণগুলোকে ফোকাস করা হয়েছে। তো গ্রাউন্ড সারফেস ইনভার্সন অর্থাৎ ভূমি সংলগ্ন বৈপরীত্য সেটা কেন হয়? তো সেটা যদি আমরা দেখি কারণগুলো, তো এক নম্বর কারণ হচ্ছে দীর্ঘ শীতকালীন রাত, অর্থাৎ রাতটা অনেক বড় হবে। ঠিক আছে? যদি রাতটা কোনোদিন বড় হয় বিশেষ করে শীতকালে, তাহলে কিন্তু ইনভার্সন অফ কি বলে যে কি বলে কি এটা ইনভার্সন অফ টেম্পারেচার, ইনভার্সন অফ টেম্পারেচার কেমন করে? মানলাম কোনো একটা জায়গায় 6 ঘন্টা দিন, 18 ঘন্টা রাত, আমরা বোঝার খাতিরে ধরে নিলাম, হ্যাঁ। এবার দিনের বেলায় যে পরিমাণ তাপ আসছে, মানলাম দিনের পরিমাণ দিনের বেলায় 6%, 60% তাপ এসেছে। ঠিক আছে? 6 ঘন্টায় 60% তাপ এসেছে, ধরা বোঝার জন্য বললাম। এবার সেটা ফেরত রাত্রেবেলা ফেরত চলে যায়। তো রাত্রেবেলা ফেরত যাওয়ার জন্য 180% টেম্পারেচার চলে যাবে রাত্রেবেলা ফেরত। মানে এই যে 60% তাপমাত্রা তো 6 ঘন্টাতেই চলে যাবে। বাকি আরো তাপমাত্রা যেতে থাকে, ভূমি সংলগ্ন যত টেম্পারেচার আছে সবটাই উপরের দিকে চলে যাবে। তখন তখন কি হবে, নিচের দিকটায় তুলনামূলক ঠান্ডা হয়ে যাবে আর উপরের দিকটা কিন্তু গরম হয়ে যাবে। তখন আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতে থাকি, তাহলে কিন্তু কি হবে, উম, তাপমাত্রার বৈপরীত্য দেখা যাবে। অর্থাৎ রাতটা যদি বড় হয় তাহলে কিন্তু তাপমাত্রার বৈপরীত্য হবে। ঠিক আছে? বুঝে বুঝে পড়তে হবে এগুলো। মেঘহীন পরিষ্কার আকাশ, মেঘহীন থাকতে হবে। মেঘহীন থাকলে কি হবে, যে নিচের যে টেম্পারেচারটা বা নিচের যে টেম্পারেচারটা সেটা, তাহলে যদি মেঘ না থাকে তাহলে কি হবে, সেটা ভেদ করে এরকম করে উপরের দিকে চলে যাবে, স্ট্রাটোস্ফিয়ারের দিকে। ঠিক আছে? এবং উপরের দিকে গিয়ে উপরের দিকে টেম্পারেচারটাকে কি করবে, বাড়িয়ে দিবে। কিন্তু যদি মেঘ থাকে তাহলে কি হবে, তাহলে টেম্পারেচারটা মেঘকে অ্যাভয়েড করে উপরের দিকে যেতেই পারবে না। এই জন্য যখন কোনোদিন যদি মেঘলা ওয়েদার হয় তাহলে একটা ভ্যাপসা গরম হয়, এই কারণে কারণ ওই মেঘকে অতিক্রম করে টেম্পারেচারটা বাইরের দিকে যেতে পারে না। বুঝা গেল? তাহলে আমাদের মনে রাখতে হবে মেঘহীন পরিষ্কার আকাশ থাকতে হবে। যত পরিষ্কার আকাশ হবে তত ইনভার্সন অফ টেম্পারেচার বেশি করে দেখা যাবে। ভূমি সংলগ্ন অঞ্চলে শুষ্ক বায়ুর উপস্থিতি, অর্থাৎ এই যে ভূমির পাশাপাশি, ভূমির যে পাশাপাশি এলাকাতে এখানে শুষ্ক বায়ু থাকতে হবে। ঠিক আছে? ড্রাই এয়ার, ওয়েট হলে হবে ড্রাই এয়ার, শুষ্ক বায়ুর উপস্থিতি। ঠিক আছে? লাস্টে একটা আছে বায়ুর ধীর সঞ্চালন, অর্থাৎ বায়ুটা যদি বেশি জোরে প্রবাহিত হয় তাহলে তো টেম্পারেচারটা চারিদিকে ছড়িয়ে যাবে। তো ধীর সঞ্চালন হলে যেখানকার টেম্পারেচার ওখানে থেকে যাবে। নিচের দিকে যদি টেম্পারেচার কম থাকে কমই থেকে গেল, উপরের দিকে বেশি থেকে গেল, তাহলে অনেকক্ষণ পর্যন্ত ইনভার্সন অফ টেম্পারেচার দেখা যায়। আর একটা যে বরফাবৃত ভূমি, নিচের দিকটা যদি বরফাবৃত ভূমি হয় তাহলে কি হবে, নিচের দিকটাতে টেম্পারেচার কিন্তু অনেক কম থেকে যাবে আর উপরের দিকটা তুলনামূলকভাবে গরম থেকে যাবে। এভাবে বৈপরীত্যতা দেখা যায়। তো এগুলা কারণ কারণ খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। এই নোটটা যেহেতু আমার আগে তৈরি করা না, এর নিচে নিচে আমি কোশ্চেন দিতে পারিনি, ওই জন্য এর নিচে নিচে কোশ্চেন গুলো দিলে কনসেপ্ট গুলো ক্লিয়ার হতো। তো কোনো ব্যাপার না, আমি এখান থেকে পরীক্ষা যখন নিবো তো প্রত্যেকটা টপিক থেকেই কোশ্চেন দেবো একটা করে, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলাই দেবো। এবার আছে একটা ভ্যালি ইনভার্সন। ভ্যালি ইনভার্সন মানে আহ, উপত্যকা বৈপরীত্য যেটা, তো এটাই সবাই মেইনলি জানে। ঠিক আছে? ছোটবেলা থেকে আমরা এটাই বেশি পড়ি, এটা এটা অতটা কেউ পড়ে না। আর এখান থেকে কোশ্চেনটা ওই জন্য বেশি দেয়, ভ্যালি ইনভার্সন থেকে কোশ্চেন দেয় না, বরং এই কারণগুলোই দিবে পরীক্ষা। এর মধ্যে কোনটা বৈপরীত্য উত্তাপের কারণ নয়, তো আমাদের খেয়াল রাখতে হবে এর মধ্যে কোনটা। ঠিক আছে? তো একটা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু আর একটা হচ্ছে অ্যানাবেটিক বায়ু, এই দুটো বায়ুর কারণেই কিন্তু আমাদের কি হয়, ভ্যালি ইনভার্সনটা হয়। তো এটা এই ব্যাপারটা আমরা নিচের দিকে টেবিলে চিত্রের মাধ্যমে দেখব। ক্যাটাবেটিক বায়ুটা কি, যখন উপরের দিকে মানে শীতকালে আর কি, শীতকালে পার্বত্য অঞ্চলের উপর দিকটা খুব ঠান্ডা হয়ে যায় রাত্রেবেলা। এত ঠান্ডা হয়ে যায় যে ওই জায়গার বায়ুটা পুরো ভারী হয়ে যায়। তো ভারী বায়ুটা তখন কি হয়, পর্বতের গা বেয়ে এরকম করে ধীরে ধীরে নামতে থাকে। ঠিক আছে? আর এই তাকে জায়গা করে দেওয়ার জন্য এখানকার হালকা বাতাসটা কি হয়, ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। তার মানে কি, হালকা উষ্ণ বায়ুটা উপরের দিকে চলে যায় আর ঠান্ডা বায়ুটা কিন্তু নিচের দিকে চলে যায়। ঠিক আছে? নিচের নিচের দিকে চলে আসে। ফলস্বরূপ কি হয়, নিচের দিকে টেম্পারেচারটা অনেক কমে যায় আর উপরের দিকে টেম্পারেচারটা বেড়ে যায়। তো এভাবেই কিন্তু বৈপরীত্য তাপ তৈরি হয়। তো যে বায়ুটা এরকম ভারী বায়ুটা পর্বতের গা বেয়ে ধীরে ধীরে নিচের দিকে নামবে, তাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু, অর্থাৎ শীতল ও ভারী বায়ু।
আর যে বায়ুটা এরকম ধীরে ধীরে উপরের দিকে উঠে যায় তাকে জায়গা করে দেওয়ার জন্য সেটাকে বলা হয় অ্যানাবেটিক বায়ু। তো এই ক্যাটাবেটিক আর অ্যানাবেটিক বায়ু পরস্পরে জায়গা করে নেওয়ার জন্যই কিন্তু কি হয়, পাহাড়ে বহির্ভূত উত্তাপ দেখা যায়। তো এটা এটা তো মোটামুটি সবাই জানে, কিন্তু ওই কারণগুলোই বেশি বেশি পরীক্ষা দেয়। হ্যাঁ, তারপরে নেক্সট টপিক চলে যাব আমরা, হিট বেল্ট অফ দা আর্থ, অর্থাৎ পৃথিবীর তাপ বলয়। সিলেবাসের মধ্যে আছে কিন্তু তাপ বলয়, পৃথিবীর তাপ বলয়। তো পৃথিবীর তাপ বলয় মানে কি, আমরা টেম্পারেচার পড়েছিলাম এর আগে। তো টেম্পারেচারে দেখলাম যে পৃথিবীতে যে তাপটা আসে সেই তাপটা কিন্তু সব জায়গায় সমানভাবে আসে না, ফ্যাক্টর এফেক্টিং এ দেখেছিলাম। হ্যাঁ, তো কোনো জায়গায় তাপমাত্রা বেশি থাকে, যেমন নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা সব থেকে ম্যাক্সিমাম হবে, এই অঞ্চলে তাপমাত্রা তার তুলনায় কম হবে, এবং এই অঞ্চলে আরো কম হবে। তো এই জন্যই কি বলা হয় যে পৃথিবীর তাপকে আর কি, পৃথিবীকে তিনটা বলয়ে ভাগ করা হয়েছে। ঠিক আছে, দেখতে গেলে তিনটা বলয়, কিন্তু যদি আমরা উভয় পক্ষে ধরি তাহলে পাঁচটা বলয়। পরীক্ষায় যদি আসে কয়টা বলয়, তাহলে আমরা তিনটাই লিখবো। একটা হচ্ছে নিরক্ষীয় টরিড, টরিড জোন। টরিড জোন মানে হচ্ছে এই উভয়, এখানে 23.5 ডিগ্রি থেকে এখানে 23.5 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে, একটা হচ্ছে টরিড জোন, আর 23.5 ডিগ্রি থেকে উপরে 63.5 ডিগ্রি। নিশা মাইকটা অন আছে? আর নিচের দিকে 63.5 ডিগ্রি। ঠিক আছে, এর মধ্যে দেখা যাবে টেম্পারেট জোন, এর মধ্যে দেখা যাবে টেম্পারেট জোন। ঠিক আছে, আর 63.5 ডিগ্রি থেকে লাস্টে 90 ডিগ্রি, এর মধ্যে যেটা দেখা যাবে সেটাকে বলো ফ্রিজ জোন। নিশা মাইকটা অন আছে? কানে লাগছে একদম। হুম, তো টরিড জোন একটা, টেম্পারেট জোন দুটা, কারণ এদিকে একটা এদিকে একটা, আর ফ্রিজ জোন হচ্ছে উপরে দুটা, একটা এদিকে একটা। তো টোটাল পাঁচটা জোন, তিনটা নয়। পরীক্ষা যদি আসে কয়টা জোন আছে, তাহলে পাঁচটা বলতে হবে। ঠিক আছে, একটা টরিড, দুটা টেম্পারেট, আর দুটা হচ্ছে ফ্রিজ জোন। তো টরিড জোনটা 23.5 থেকে 23.5 ডিগ্রি, অর্থাৎ উত্তরে 23.5 থেকে নিচে 23.5 ডিগ্রি, অর্থাৎ কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি রেখার মাঝখানে। সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় এই জায়গাটায়। গড় উষ্ণতা থাকে 27 ডিগ্রি সেলসিয়াস। সারা বছর একটি ঋতু বিদ্যমান থাকে, তা হলো উষ্ণ আর্দ্র গ্রীষ্ম। অর্থাৎ এই যে অঞ্চলটা, এই অঞ্চলে সারা বছর গ্রীষ্মকাল থাকে। ঠিক আছে, কারণ আমরা এর আগের দিন দেখলাম যে সূর্যটা উপরে 23.5 ডিগ্রি থেকে নিচে 23.5 ডিগ্রি এর মধ্যেই ঘোরাফেরা করে, এর মধ্যেই কোথাও না কোথাও অবস্থান করে বেশিরভাগ সময়। তার মানে এই অঞ্চলটা সব থেকে টেম্পারেচার বেশি, সেটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, এটা আমাদের মনে রাখতে হবে। তারপর যে টেম্পারেট জোন, টেম্পারেট জোনটা মেইনলি উত্তরে 23.5 ডিগ্রি থেকে 63.5 ডিগ্রি, আবার দক্ষিণেও 23.5 ডিগ্রি থেকে 63.5 ডিগ্রি পর্যন্ত অবস্থান করে। তো গ্রীষ্মকালে পতন কোণ বাড়ে ও শীতকালে কমে যায়। কি হয় যে যখন এরকম করে এই জায়গাটা এদিকে আর মানলাম এদিকে, তো এটা হচ্ছে 23.5, আর এটা হলো 63, ঠিক ওরকম 23.5, 63। দক্ষিণ গোলার্ধে যখন দক্ষিণায়ন হয় তখন এই জায়গাটা বেশি টেম্পারেচার পায়। আবার উত্তর গোলার্ধে যখন উত্তরায়ণ হয় তখন এই জায়গাটা বেশি টেম্পারেচার। তো ওই জন্য এটা লেখা আছে যে গ্রীষ্মকালে পতন কোণের সময় টেম্পারেচার বেড়ে যায়, আবার শীতকালে কমে যায়। টেম্পারেচারটা কখনো একই রকম থাকে না। গড় উষ্ণতার পরিমাণ 0 থেকে 27 ডিগ্রি, অর্থাৎ আগেরটা যেমন 27 দেখলাম, এখানে 0 থেকে 27 এর মধ্যে থাকে। ঠিক আছে, দিন রাত্রির গড় দৈর্ঘ্য মাঝারি প্রকৃতি, অর্থাৎ দিন রাত্রি খুব বড় হয় না, ছোট হয় না। এরপরে যেটা আছে লাস্টের দিকে, সেটা হচ্ছে 63.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। সারা বছর সূর্যরশ্মি তির্যক ভাবে কিরণ দেয় এই জায়গাটায়, এই যে এই অঞ্চল তির্যক ভাবে কিরণ দেয় কিন্তু। ঠিক আছে, আর গড় উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। দিন রাত্রির দৈর্ঘ্যের পার্থক্য খুব বেশি এই জায়গায়, অর্থাৎ 6 মাস দিন 6 মাস রাত থাকে, আমরা জানি এরকম হয়। তো এতগুলো জিনিস মনে রাখতে হবে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এখানে আমি ছবিটাও দিয়ে দিয়েছি যে এটা হচ্ছে নর্থ ফ্রিজ জোন, এটা হচ্ছে সাউথ ফ্রিজ জোন, যেখানে সবসময় টেম্পারেচার 0 ডিগ্রি কম থাকে এরকম। আর এটা হচ্ছে টেম্পারেট জোন, টেম্পারেট জোন, আর এটা হচ্ছে টরিড। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসতে পারে সিলেবাসে যেহেতু আছে। এরপরে সিলেবাসে যে টপিকটা আছে তার নাম হচ্ছে হিট বাজেট বা তাপীয় বাজেট, তাপ বাজেট আর কি, তাপ বাজেট। হ্যাঁ, বাজেট কথার অর্থ হচ্ছে হিসেব নিকাশ। আমরা যখন কোনো কিছু একটা কাজ করি, টাকার খরচ করবো, ঠিক আছে, তার আগে একটা হিসাব করি বা তারপরে একটা হিসাব করি, সেটাকে কিন্তু ওরকমই আর কি বাজেট। তো ওরকমই পৃথিবীতে কত পরিমাণ তাপ আসছে আর কত পরিমাণ তাপ রিটার্ন হচ্ছে, তারও একটা বাজেট আছে, যেটাকে এক কথায় বলা হয় হিট বাজেট। তো হিট বাজেট আমরা দুই ভাগে আলোচনা করব। একটা হচ্ছে ইনকামিং। ইনকামিং মানে যেটা সূর্য ওঠার সময় দিনের বেলা যে পরিমাণ তাপটা পৃথিবীর বুকে আসলো, সেটাকে আমরা ধরে নিলাম 100%। আবার ঠিক রাত্রে বেলা সম পরিমাণ তাপটাই কিন্তু চলে যায়, সম পরিমাণ তাপটাই কিন্তু রিটার্ন যায় আউট গোয়িং রূপ, দীর্ঘ তরঙ্গ রূপ। আসার সময় ক্ষুদ্র তরঙ্গ, যাওয়ার সময় দীর্ঘ তরঙ্গ। ঠিক আছে, তো এই এখান থেকে কোশ্চেন হয় কিছু কিছু, যে কোথা থেকে কি কোশ্চেন পড়ার সময় আমি বলে দিচ্ছি কোশ্চেন গুলো।
তো প্রথমে আমরা ইনকামিং সোলার রেডিয়েশনটা দেখবো। তো ইনকামিং সোলার রেডিয়েশন 100% আসে, তার মধ্যে এই ছবিটা থেকে দেখে আমরা এক টোটাল আসে কত পার্সেন্ট, 100%। ঠিক আছে, 100%। এই 100%-এর মধ্যে ভূপৃষ্ঠে মানে পৃথিবীতে আসার আগেই বায়ুমণ্ডলে প্রবেশ করার পর সাথে সাথেই পুনরায় 35% ফেরত চলে যায়। 30, কোনো কোনো বইয়ে 34ও থাকতে পারে, ঠিক আছে, এটা এভারেজ আর কি, এত পার্সেন্ট। তো কোনোদিন এরকম থাকবে না অপশন যে 34 আর 35টা পাশাপাশি অপশন আছে, দুটার মধ্যে যে কোনো একটা থাকবে, সেই হিসাবে আমাদের অ্যান্সার করতে হবে। তো 35% পুনরায় ফেরত চলে যায়, যেটাকে বলা হয় অ্যালবেডো, যেটাকে অ্যালবেডো বলা হয়। এটা কিন্তু কোনো কাজে লাগে না পৃথিবীকে উত্তপ্ত করার ক্ষেত্রে। এবার 35% যদি চলে যায় তাহলে বাকি থাকলো কত, 65%। এবার এই 65%-এর মধ্যে আমাদের যে ভূপৃষ্ঠ গ্রাউন্ড সারফেস, যেখানে আমরা বসবাস করি, সেই গ্রাউন্ড সারফেস পায় কত পার্সেন্ট, 48%। ঠিক আছে, 48% পায় গ্রাউন্ড সারফেস। আর এই যে 48 যদি এখানে চলে গেল 65-র মধ্যে, তাহলে আমাদের বায়ুমণ্ডল পেলো 17%। এটুকু ক্লিয়ার? তার মানে আসার সময় বায়ুমণ্ডল পেলো 17%, ভূপৃষ্ঠে আসলো 48%, 48 আর 17 65 হলো, আর বাকি 35% রিটার্ন চলে গেল, তাহলে হয়ে গেল 100%। তো এভাবে ইনকামিং সোলার রেডিয়েশনটা হলো। কিন্তু এই যে 48% আমাদের ভূপৃষ্ঠে এসে এসে পৌঁছালো, এই 48%-এর মধ্যে 34%-এর মতো বা 34% পৃথিবীর কোনো কাজে লাগে না, আসে সাথে সাথে রিটার্ন চলে যায়। রিটার্ন কোথায় যায়? রিটার্ন যায় বায়ুমণ্ডলে, পুনরায় বায়ুমণ্ডলে রিটার্ন চলে যায়। তো 34% কোথায় জমে যায়? এই যে বায়ুমণ্ডলে 34% চলে গেল 30%। ভালো করে বুঝতে হবে কিন্তু, এটা সবাই গোলমাল করে। এখান থেকে একটা কোশ্চিন আছে, আমি বলছি কোশ্চিনটা পরে। তো 34% পুরোপুরি আবার বায়ুমণ্ডলেই চলে গেল। অর্থাৎ বায়ুমণ্ডল দুভাবে পেল সোলার রেডিয়েশন, একটা আসার সময় সরাসরি পেল, একটা একটা ভূপৃষ্ঠ থেকে পেল। তাহলে অ্যাকচুয়ালি যদি কেউ জিজ্ঞেস করে যে অ্যাটমসফিয়ারিক হিট বাজেটের পরিমাণ কত বা বায়ুমণ্ডলীয় তাপ বাজেটের পরিমাণ কত, তাহলে অ্যান্সার হবে 51%। এই কোশ্চেনটা পরীক্ষায় খুব আসে, কারণ গোলমাল করে সবাই। 17% আসার সময় ডিরেক্ট হলো, 34% উপর থেকে গেল, কারণ 34% ভূপৃষ্ঠকে উত্তপ্তই করলো না, পুরোপুরি রিটার্ন আবার বায়ুমণ্ডলে চলে গেল 51%। তা আবার যদি কেউ যদি বলে যে গ্রাউন্ড সারফেসের হিট বাজেট কত বা ভূপৃষ্ঠের হিট বাজেট কত, তাহলে কিন্তু আবার অ্যান্সারটা 48 হবে, কারণ আসলো তো, সে কাজ করুক আর না করুক, ঠিক আছে, হিসাবের মধ্যে তো পড়বে। তো 48% হচ্ছে গ্রাউন্ড সারফেস হিট বাজেটের পরিমাণ, গ্রাউন্ড হিট বাজেটের পরিমাণ। আর টেরেস্ট্রিয়াল হিট বাজেট যেটাকে বলে ইংরেজিতে, ভূমি সংলগ্ন তাপীয় বাজেট, এরকম, ঠিক আছে। আর অ্যাটমসফিয়ার হচ্ছে 51%। এই হিসাবটা এখানে লেখা আছে। যে অ্যালবেডো আছে, তো অ্যালবেডো হচ্ছে কত পার্সেন্ট, 35%, যেটা ফেরত চলে গেল। তো এই 35% যে ফেরত যায়, তো ধুলোকণা থেকে প্রতিফলিত হয়ে ফেরত যায় 6%, মেঘ থেকে প্রতিফলিত হয়ে ফেরত যায় 7%, আর থ্রু দা গ্রাউন্ড সারফেস অর্থাৎ ভূপৃষ্ঠে পড়ে তারপরে ডিরেক্ট চলে যায়, সেটা হচ্ছে কত পার্সেন্ট, 2%। এখানে ছবিটা দেওয়া আছে খুব সুন্দর। এই যে ধূলিকণা থেকে যাচ্ছে 6%, মেঘ থেকে যাচ্ছে 27%, আর ভূপৃষ্ঠ থেকে যাচ্ছে 2%। তো টোটাল হয়ে গেল 35%, যে 35% পৃথিবীকে উত্তপ্ত করে না, ঠিক আছে, অকার্যকরী সৌর বিকিরণ বলা হয়, কারণ এর কোনো কাজে লাগে না। এবার এই 35%-এর পর আমরা দেখবো আর্থ সারফেসের হিট বাজেট। আর্থ সারফেস মানে আমাদের ভূপৃষ্ঠে। তো ভূপৃষ্ঠে, এটা কি ভুল লেখা আছে? না ঠিকই আছে, 48 কেন লিখছিলাম এখানে, এখানে 51 হবে। সরি সরি সরি, এটা ভুল হয়ে গেছে একটু, হ্যাঁ, এখানে 48 নয়, 34% চলে গেল, 17% থাকলো, তাহলে 34 আর 17 কত হয়, 34 + 44 51%, মানে ভূমি সংলগ্ন হবে 51%। আর এখানে তো আগে ছিল 14% ছিল, 17% নয়, আগে 14% ছিল, 34% চলে গেল, তাহলে টোটাল হয়ে গেল কত, 48%। ভুল বলছিলাম একটু। অ্যাটমসফিয়ারিক হিট বাজেটের পরিমাণ হচ্ছে 48%, আর আর্থ সারফেসের হিট বাজেট পরিমাণ হচ্ছে 51%। ঠিক আছে, ভুল হয়ে গেছিল ওটা, ঠিক আছে। তো কি বললাম, যে বাই ডিরেক্ট রেডিয়েশন, ডিরেক্ট আর্থ সারফেসের ডিরেক্ট রেডিয়েশন মানে কি, এই যে সরাসরি আসবে, সরাসরি ডিরেক্ট রেডিয়েশন 34% উত্তপ্ত হবে। আর এখানে সেখানে মানে ডিফিউজ হয়ে বা কি বলে ওটাকে ছড়িয়ে ছিটিয়ে আসবে, সেটা হচ্ছে কত, 17%। টোটাল 51% ভূপৃষ্ঠে আসবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই 51%-এর মধ্যে মাত্র 17% আমাদের ভূপৃষ্ঠে কাজে লাগে, বাকি 34% কোনো কাজে লাগে না, সেটা সাথে সাথে রিটার্ন হয়ে যায় বায়ুমণ্ডলে। তো বায়ুমণ্ডল ডিরেক্ট পেলো কত পার্সেন্ট, 14% শর্ট ওয়েভ হিসাবে। আর এই যে নিচ থেকে ভূপৃষ্ঠ থেকে পেলো 34%, তাহলে 14 আর 34 যোগ করলে কত হবে, 48%। তাহলে আমাদের যে পরীক্ষা আসে অ্যাটমসফিয়ারিক হিট বাজেটের পরিমাণ কত, তাহলে আমরা বলবো 48%, 51% নয়, তখন ভুল বলছি। আর যদি বলে আর্থ সারফেসের হিট বাজেট পরিমাণ কত, তাহলে বলবো আমরা 51%। কিন্তু এই 51%-এর মধ্যে কত পার্সেন্ট কাজে লাগে, তাহলে সেটা হলো 17%। ঠিক আছে, তো এটা হলো আমাদের ইনকামিং সোলার রেডিয়েশনের হিসাব। এবার এটাই চলে যাবে আউটগোয়িং রূপে। তো আউটগোয়িং এর মধ্যে অ্যালবেডোটা এখানেও পড়বে, কারণ 100% আসছিল, তার 35% অলরেডি চলে গেছে। তো 35% কোথা থেকে ফেরত গেছে, ডাস্ট থেকে যেমন গেছে 6%, মেঘ থেকে গেছে বাকিটা কিছুটা 2% গেছে ভূপৃষ্ঠ থেকে, তো টোটাল হলো 35%।
আর থ্রো অ্যাটমসফিয়ার, তো অ্যাটমসফিয়ারে টোটাল 48% ছিল, 14% সে ডিরেক্ট পেয়েছিল উপর থেকে, আর নিচ থেকে পেলো 34%, তো টোটাল কত হলো 48%। তো এই 48% এরকম করে ফেরত চলে গেল। ঠিক আছে, থ্রো দ্য টেরেস্ট্রিয়াল অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কত পার্সেন্ট গেল, তাহলে ভূপৃষ্ঠ থেকে 34% তো আগেই চলে গেছে বায়ুমণ্ডলে, বাকি যে 17% ছিল সেই 17% রাত্রেবেলা এরকম করে চলে যায়। তো 17% চলে গেল, টোটাল যোগ করলে আমাদের কত হবে 100%। ঠিক আছে, আর এই কন্ডিশনটাকে বলা হয় হিট ব্যালেন্স। আমরা খেয়াল করবো যে পৃথিবীর বুকে কিন্তু তাপমাত্রা বাড়েও না কমেও না। ঠিক আছে, তো কেন হয় এটা, কারণ যত পরিমাণ তাপমাত্রা পৃথিবীতে আসে ঠিক তত পরিমাণে ফেরত চলে যায়। এই জন্যই বলা হয় যে পৃথিবীটা একটা তাপের সমতা আছে, কিন্তু বর্তমানে এই তাপের সমতাটা নষ্ট হয়ে যাচ্ছে, যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলি। ঠিক আছে, যত পার্সেন্ট আসছে তত পার্সেন্ট আর যাচ্ছে। তো এতদূর পর্যন্ত কারো অসুবিধা আছে? এখান থেকে কয়টা কোশ্চেন আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে অ্যালবেডোর পরিমাণ জিজ্ঞেস করবে ডিরেক্ট, যে অ্যালবেডোর পরিমাণ কত, তো এটা 35%, কোনো কোনো বইয়ে 34ও থাকতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে জিজ্ঞেস করবে অ্যাটমসফিয়ারিক হিট বাজেটের পরিমাণ কত, তাহলে অ্যাটমসফিয়ারিক হিট বাজেটের পরিমাণ আমরা লিখবো কত পার্সেন্ট, 48%। যদি বলে যে ভূপৃষ্ঠের হিট বাজেটের পরিমাণ কত, তাহলে লিখবো 51%। কিন্তু হ্যাঁ, টেরেস্ট্রিয়াল হিট বাজেট 51%। এই তিনটা কোশ্চেনই পরীক্ষায় জিজ্ঞেস করে, আর কিছু আসে না এখান থেকে সেরকম। আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা থেকে কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, যে এই যে রেডিয়েশন হলো অর্থাৎ বিকিরিত হয়ে চলে গেল তাপটা, সেটা কোন জায়গা থেকে কত পরিমাণে যায়। তো সব থেকে বেশি পরিমাণ যায় স্নো কভার থেকে, অর্থাৎ কোনো জায়গা যদি স্নো দ্বারা আবদ্ধ থাকে বা বরফ দ্বারা থাকে, বরফ আচ্ছাদিত থাকে, তাহলে সেখান থেকে রিটার্ন যাওয়ার ক্ষমতাটা তাপের সব থেকে বেশি, 70 থেকে 90% তাপ। 100% যদি পায় তার 70 থেকে 90% একদম চলে যায় এখান থেকে। ঠিক আছে, তারপরে আছে থিক ক্লাউড। থিক ক্লাউড মানে একদম ঘন মেঘ, ঘন মেঘ থেকে 78%, 70 থেকে 80। থিন ক্লাউড, তারপরে আছে গ্রাস, গ্রাস মানে তৃণভূমি, স্যান্ড তারপরে বালি, তারপর আছে ড্রাই গ্রাউন্ড, ব্ল্যাক সোয়েল কালো মৃত্তিকা, হ্যাঁ, ওয়েট গ্রাউন্ড মানে হচ্ছে আর্দ্র মৃত্তিকা আর কি, আর্দ্র সারফেস, জঙ্গল, আর লাস্ট হচ্ছে জল। তো এটা না উপর থেকে পরপর মিলাতে দেয়, যেগুলাকে সাজাও কোনটা থেকে বেশি যায় কোনটা থেকে কম যায় এরকম। আমি যেদিন পরীক্ষা নেবো এখান থেকে একটা কোশ্চেন দেবো। ঠিক আছে, তো এটা আমাদের পর পর মুখস্থ করতে হবে 10টা পর্যন্ত, 10টা না থাকলেও 5টা যাতে পর পর এরকম মনে থাকে। আর লাস্টে যে ওয়াটার, এটা যাতে সবার মনে থাকে, এক দুইবার পড়লে এমনি মনে থেকে যায়, পার্সেন্ট গুলো তো দরকার নেই। হ্যাঁ, শুধু এই যে সিরিয়ালি আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলা সাজাতেই দেয় পরীক্ষায়। আর নাহলে প্রথমটাই জিজ্ঞেস করতে পারে যে এর মধ্যে কোন জায়গা থেকে সব থেকে বেশি বিকিরণ হয়, তাহলে সেটা হবে স্নো কভার। ব্যাস, এই টপিকটা আমাদের কমপ্লিট। এবার আর একটা টপিক আছে, সেটা হচ্ছে প্রেসার বেল্ট বা বায়ুচাপ বলয়। ঠিক আছে, বায়ুর চাপ বলয়। তো বায়ুর চাপ বলয় কি, তো বায়ুতে যেমন আমরা তাপমাত্রার ভিত্তিতে সাজালাম, দেখলাম যে 5টা জোন আছে, ঠিক ওরকম বায়ুর চাপ কিন্তু সব জায়গায় সমান নয়। তো বায়ুর চাপ কোথায় কম কোথায় বেশি তার ভিত্তিতেও পৃথিবীতে কতগুলো বলয় সৃষ্টি হয়েছে, যে বলয়গুলোকে একসঙ্গে বলা হয় কি বলে যে প্রেসার বেল্ট বা বায়ুচাপ বলয়। তো তার আগে আমরা একটু অ্যাটমসফিয়ারিক প্রেসার সম্পর্কে জেনে নিই, যদিও আগে ছিল একটা সম্পর্কে একটু। তো বায়ুর চাপ পরিমাপক যন্ত্রটার নাম হচ্ছে ব্যারোমিটার, মার্শালি ব্যারোমিটার বললেও হবে, ব্যারোমিটার বললেও হবে। ঠিক আছে, বায়ুর চাপ পরিমাপক একক মিলিবার বলেছিলাম। সর্বাধিক বায়ুচাপ দেখা যায় সমুদ্র পৃষ্ঠে, অর্থাৎ সব থেকে বেশি বায়ুচাপ সমুদ্র পৃষ্ঠে কিন্তু লক্ষ্য করা যায়। আর সব থেকে সর্বোচ্চ বায়ুর চাপ এখনো পর্যন্ত লক্ষ্য করা গেছে কোথায়, আগাটা, রাশিয়ার আগাটা নামক একটা জায়গা। আর সব থেকে কম দেখা যায় টাইফুন টিপে, পাওয়া গেছে সব থেকে কম 870 মিলিবার। তো এটা তো একটা মুখস্থ করতে হবে এগুলো। বায়ুচাপ বলয় এবার যেটা আমরা করছিলাম, তো বায়ুচাপ বলয়গুলো আবার দুই প্রকারের হয়, একটা হচ্ছে থার্মালি ইনডিউস অর্থাৎ তাপীয় দ্বারা, আর একটা হচ্ছে ডাইনামিকলি ইনডিউস অর্থাৎ গতি শক্তি দ্বারা। ঠিক আছে, গতি দ্বারা, তাপীয় দ্বারা তাপ দ্বারা একটা উত্তপ্ত হয় ঠান্ডা হয়, গতি দ্বারা উত্তপ্ত হয় ঠান্ডা হয় এরকম। এর ভিত্তিতে প্রেসার বেল্টকে মেইনলি আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, 7টা ভাগে। তো পৃথিবীতে কয়টা প্রেসার বেল্ট রয়েছে, 7টা। পৃথিবীতে কয়টা তাপ বলয় রয়েছে, 5টা। ঠিক আছে, তো প্রেসার বেল্ট গুলোকে একটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তারপর হচ্ছে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, তারপর হচ্ছে উপমেরু উচ্চচাপ বলয় এই নিম্নচাপ বলয়, আর লাস্ট হচ্ছে মেরু উচ্চচাপ বলয়। এরকম করে 4টা আছে, এগুলো সব এখানে আমরা ধীরে ধীরে পড়বো। ঠিক আছে, এর মধ্যে জিজ্ঞেস যদি করে যে কয়টা নিম্নচাপ আছে কয়টা উচ্চচাপ আছে, তো মনে রাখতে হবে 3টা হচ্ছে নিম্নচাপ, ইকুয়েটোরিয়াল লো একটা, আর এদিকে হচ্ছে এই যে সাব পোলার লো দুটা, তাহলে 3টা হচ্ছে নিম্নচাপ, আর বাকি 4টা হচ্ছে উচ্চচাপ। ঠিক আছে, তো এগুলো আমরা পড়ি এবার ধীরে ধীরে, এগুলো ছোট ক্লাসে থাকে ওই জন্য এগুলো মোটামুটি সবাই জানে মনে হয়। তো এই যে এখানে লেখা আছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, আর সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, সুমেরুবৃত্ত উচ্চচাপ বলয়, আর এদিকে কুমার উচ্চচাপ। ঠিক আছে, তো ইকুয়েটোরিয়াল লো প্রেসার বেল্ট প্রথমে আমরা নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে শুরু করি। তো নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের বিস্তার কত, উভয় গোলার্ধে 0 থেকে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে উপরে 5 ডিগ্রি, নিচে 5 ডিগ্রি এর মধ্যে কিন্তু অবস্থান করে। তাপীয় নিম্নচাপ বলে একে। কেন তাপীয় নিম্নচাপ বলে, আমি বললাম না এটা তাপীয় একটা গতীয় এরকম। তো তাপীয় নিম্নচাপ এই কারণে বলে, কারণ এখানে যে নিম্নচাপটা তৈরি হয়েছে
এটা মূলত কিসের কারণে হয়েছে? সূর্যের তাপের কারণে। সূর্য এখানে সারা বছর লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ তাপমাত্রার কারণে তৈরি হয়েছে, ওই জন্য একে তাপীয় নিম্নচাপ বলে। এখানে দেখা যায় আইটিসিজেড অর্থাৎ ইন্টার ট্রপিক্যাল কনভার্সেন্ট জোন। এখানে এদিক থেকে উত্তর পূর্ব দিক থেকে একটা বায়ু আসে আয়ন বায়ু, আর দক্ষিণ পূর্ব দিক থেকে একটা বায়ু যায় দক্ষিণ আয়ন বায়ু। তো এই দুটা বায়ুর মিলনের ফলে এখানে বায়ুটা কি হয়, ধীরে ধীরে উপরের দিকে উঠে যায়। আর এই কারণে এখানে একটা শান্ত বলয় তৈরি হয়েছে, যেটাকে বলা হয় ইন্টার ট্রপিক্যাল কনভার্সেন্ট জোন, বা আন্তঃক্রান্তীয় কি বলা যায়, কি যেন বলে বাংলা এটাকে, এরকমই কি বলে একটা, ঠিক আছে। তারপর হচ্ছে ডোলড্রাম, একে ডোলড্রামও বলা হয়। ডোলড্রাম মানে শান্ত, ওরকম শান্ত বলে, ঠিক আছে, যেহেতু বায়ুর এখানে পার্শ্ব প্রবাহ দেখা যায় না, খালি উচ্চ প্রবাহ দেখা যায়, ওরকম হয়। তো বায়ুর ঊর্ধ্ব প্রবাহ, এই জায়গায় কিন্তু বায়ুটা খালি আসবে, এসে উপরের দিকে উঠে যাবে, এত টেম্পারেচার যে বায়ুটা আসবে হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে। বায়ুর পার্শ্ব প্রবাহ দেখা যায় না, শুধুমাত্র ঊর্ধ্ব প্রবাহ দেখা যায়, ঠিক আছে। এই কয়েকটা পয়েন্ট মনে রাখলেই হবে। তারপরে চলে আসবো আমরা সাব ট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট, অর্থাৎ এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা দেখলাম, এরপরে যে বেল্টটা রয়েছে সেটার নাম হচ্ছে সাব ট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট বা উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। তো উপক্রান্তীয় উচ্চচাপ বলয়টা কি জিনিস? তো এটা হচ্ছে 25 থেকে 35 ডিগ্রি উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধের মধ্যে দেখা যাচ্ছে। এটাতে অশ্ব অক্ষাংশ দেখা যায়, ঠিক আছে। অশ্ব অক্ষাংশ মানে এখানে যেহেতু হাই প্রেসার বেল্ট, তো এখানে খালি এরকম হয়, আমি ছবিটাতে দেখাচ্ছি ব্যাপারটা, এই যে এই জায়গাটায়। তো এখান থেকে বায়ুগুলো এদিকে আসে, আর এখান থেকে বায়ুটা এরকম করে এদিকে যায়। তারপরে এই জায়গাটা কি হয়, বায়ুটা নিরক্ষীয় নিম্নচাপ বলে উপরের দিকে উঠে যায়, উপরের দিকে উঠে আবার এই জায়গায় নেমে যায়, ঠিক আছে, নেমে গিয়ে আবার পুনরায় এরকম করে চলে আসে। আচ্ছা, অশ্ব অক্ষাংশটা কি ঠিকই আছে এটা? অশ্ব অক্ষাংশ কি ইকুয়েটোরিয়ালে হবে না এখানে হবে? ঠিকই আছে, হয়তো মনে পড়ছে না আমার। ঠিকই আছে না? ঠিকই আছে। তো অশ্ব অক্ষাংশ এই সময় কি হয়, এই জায়গায় যেহেতু বায়ুর প্রবাহ থাকে না সেরকম, হ্যাঁ, তো এই জায়গায় যে আগেকার দিনে নাবিকরা ঘোড়া নিয়ে যেত, তো ঘোড়াগুলোকে ফেলে দিত যাতে জাহাজটা তাদের আগায় যেত আর কি, পালতোলা জাহাজে জাহাজে যেহেতু নিয়ে যেত, তো এগুলো ব্যাপার তো সবাই জানেই। খালি আমাদের মনে রাখতে হবে যে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়কে অশ্ব অক্ষাংশ বলা হয়। আর এটা হচ্ছে গতিশীল উচ্চচাপ, যেটা থেকে কোশ্চেন আছে, গতিশীল উচ্চচাপ কেন? কারণ আমরা যদি দেখি যে এই জায়গায় কিন্তু যদি তাপীয় কারণে উচ্চচাপ দেখা গেল, অনেকে মনে করে যে এই জায়গায় তাপমাত্রাটা লম্বভাবে তির্যকভাবে কিরণ দেয়, সেই কারণে এই জায়গায় উচ্চচাপ তৈরি হয়েছে, তাই না, অর্থাৎ তাপমাত্রা কম। কিন্তু তাহলে এই জায়গায় কেন নিম্নচাপ তৈরি হলো? এই জায়গা তো আরো তির্যক ভাবে পড়ে। তো এটা হচ্ছে ওই কারণে তৈরি হয় না, এটা হচ্ছে গতীয় উচ্চচাপ আর কি, ঠিক আছে। গতীয় উচ্চচাপ এই জন্য, কারণ এখানে এই যে দেখলাম আমরা, এখানে বায়ুটা গেল, গিয়ে আবার এখানে চলে আসলো, এর পাশে দুটা নিম্নচাপ বলে অবস্থান করছে, যে এখানে কোনো বায়ু থাকতেই দেয় না, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে গতীয় উচ্চচাপ কোনটা সেটা। এবার চলে যাবো সাব পোলার বা লো প্রেসার বেল্ট। সাব পোলার মানে হচ্ছে উপমেরু নিম্নচাপ বলা, ঠিক আছে। হুম। তো এটা 60 থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশ দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থান করে। এটা কিসের কারণে তৈরি হয়েছে? পৃথিবীর ঘূর্ণন গতির কারণে, ঠিক আছে, পৃথিবীর ঘূর্ণন গতির কারণে তৈরি হয়েছে। অর্থাৎ পৃথিবী যে ঘোরে, তো পৃথিবীর ঘূর্ণন বেগটা সব থেকে বেশি এই জায়গাটা। ঘূর্ণন বেগটা বেশি হওয়ার কারণে এই জায়গায় কিন্তু কি হয়, যে কোরিওলিস বল যেটা, সেটা কিন্তু অনেকটা বেশি হয়। তো কোরিওলিস বল হওয়ার কারণে এখানকার বায়ুগুলো এরকম করে ছিটকে বাইরের দিকে চলে যায়, ছিটকে এরকম করে বাইরের দিকে চলে যায়, যে কারণে এখানে কিন্তু একটা নিম্নচাপ বলয় তৈরি হয়। তো এটা মনে রাখতে হবে, এটা গতিশীল নিম্নচাপ বলয়, ঠিক আছে। একটা প্রথমটা ছিল তাপীয় নিম্নচাপ, এটা হচ্ছে গতিশীল নিম্নচাপ। এগুলা থেকে কিন্তু কোশ্চিন আসছে পরীক্ষায়, হ্যাঁ, নেট পরীক্ষা দেখছিলাম আমি, নেট পরীক্ষা এখান এগুলা থেকে কোশ্চিন হয়েছে, যে এর মধ্যে কোনটা থার্মালি ইনডিউসড লো প্রেসার বেল্ট, এর মধ্যে কোনটা এরকম, ঠিক আছে। তো ওই জন্য আমি বলছি এগুলো। তো এটা হচ্ছে গতিশীল নিম্নচাপ। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত এই জায়গায় তৈরি হয়, পোলার জেট স্ট্রিম এই জায়গায় দেখা যায়। এই দুটো জিনিস জানতে। তারপরে হচ্ছে পোলার হাই প্রেসার বেল্ট। এবার পোলার হাই প্রেসার বেল্ট মানে কি, অর্থাৎ একদম মেরু অঞ্চলে চলে যাব। তো মেরু অঞ্চলে কিন্তু আহ, যেটা মেরু অঞ্চলে সূর্যরশ্মি একদম পায় না, সে কারণে কিন্তু এই জায়গায় একটা উচ্চচাপ তৈরি হয়েছে। তো এটাও কিন্তু তাপীয় উচ্চচাপ। তাপীয় উচ্চচাপ এই জন্য কারণ এখানে তাপমাত্রা পায় না জন্য উচ্চচাপ তৈরি হয়েছে, ঠিক আছে। কারণ অ্যাকচুয়ালি এই জায়গায় তো আরো কোরিওলিস বলটা বেশি, কিন্তু কোরিওলিস বলের থেকেও এই জায়গায় যে টেম্পারেচার পায় না সেটা বেশি ক্রিয়াশীল, এই কারণে এই জায়গাটা উচ্চচাপ বলয় তৈরি হচ্ছে। ঠান্ডা বাতাস, সূর্যালোকের অভাব, এগুলো এখানকার বৈশিষ্ট্য। এগুলো মোটামুটি সবার জানাই ছিল। এরপরে আমরা আসবো উইন্ড সিস্টেম, অর্থাৎ বায়ুর বায়ু প্রবাহ। তো বায়ুকে অ্যাকচুয়ালি তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি উইন্ড বা প্রাথমিক বায়ু, একটা হচ্ছে গৌণ বায়ু, আর একটা হচ্ছে প্রগৌণ বায়ু, ঠিক আছে। প্রাথমিক উইন্ড কোনগুলোকে বলা হয়? যেগুলো হচ্ছে নিয়ত বায়ু, প্ল্যানেটারি উইন্ড। নিয়ত বায়ু, নিয়ত বায়ু মানে যেগুলো সারা বছর নিয়মিত ভাবে প্রবাহিত হয়, প্রত্যেক দিন প্রবাহিত হবে। নিয়ত বায়ু পৃথিবীতে তিনটা আছে, আয়ন বায়ু, মেরু বায়ু আর পশ্চিম বায়ু, বা মেরু পশ্চিমা আয়ন। তো
তো এই তিনটাকে বলা হচ্ছে প্রাইমারি উইন্ড বা প্রাথমিক বায়ু। সেকেন্ডারি উইন্ড কোনটাকে বলা, যেটা হচ্ছে পিরিয়ডিক উইন্ড। পিরিয়ডিক উইন্ড মানে যারা সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে। ফর এক্সাম্পল মনসুনাল উইন্ড, মনসুন বায়ু। তো মৌসুমী বায়ুটা কি হয়, শীতকালে একদিক থেকে প্রবাহিত হয়, আবার গ্রীষ্মকালে অন্য দিক থেকে প্রবাহিত হয়। তাহলে মৌসুমী বায়ুটাকে আমরা সেকেন্ডারি উইন্ড বলতেই পারি, ঠিক আছে। আরেকটা আছে টার্সিয়ারি উইন্ড। তো টার্সিয়ারি উইন্ড মেইনলি সেই উইন্ড গুলো যেগুলো একটা নির্দিষ্ট জায়গাতেই সীমাবদ্ধ, অর্থাৎ ছোট ছোট। যেমন লু যদি আমরা বলি, লু, তো লু খালি ভারতের কিছু অংশেই দেখা যায়। তো লু হচ্ছে একটা টার্সিয়ারি বা গৌণ উইন্ড। তাহলে যেটা নিয়মিতভাবে সারা বছর প্রবাহিত হয় তাকে প্রাথমিক বায়ু বলা হয়। যেটা হচ্ছে সাময়িক বায়ু যেগুলো, অর্থাৎ একটা নির্দিষ্ট দিক থেকে একটা এই সরি তা সময় ভেদে তাদের গতি পরিবর্তন করে, তাদেরকে বলা হচ্ছে কি দিক পরিবর্তন করে আর কি, তাদেরকে সেকেন্ডারি উইন্ড। আর যেগুলো লোকাল উইন্ড সেটা হচ্ছে টার্সিয়ারি উইন্ড, ঠিক আছে। তো এই সেকেন্ডারি উইন্ডের মধ্যে এবার এগুলা জিনিসই আবার আলোচনা করা আছে একটু। তো প্ল্যানেটারি উইন্ড সিস্টেম প্রথমে আমরা পড়বো, অর্থাৎ নিয়ত বায়ু সম্পর্কে পড়বো প্রথমে। তো নিয়ত বায়ু কি, যে বায়ু সারা বছর নিয়মিতভাবে একটা নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তাকে নিয়মিত বা নিয়মিত বায়ু বলে। নিয়ত বায়ুর আরেক নাম হচ্ছে নিয়মিত বায়ু। নিয়ত বায়ু পৃথিবীতে তিনটা আছে, একটা আয়ন বায়ু, একটা পশ্চিমা বায়ু, আর একটা হচ্ছে মেরু বায়ু, ঠিক আছে। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু। পেনটা একটু স্লো কাজ করছে নাকি ইন্টারনেটটা? তো এবার হচ্ছে নিয়ত বায়ু। আবার দেখলাম আমরা নিয়ত বায়ু তিন প্রকার। ট্রেড উইন্ড মানে বাণিজ্য বায়ু, হ্যাঁ, বা আয়ন বায়ু আর কি, বাণিজ্য বায়ু বা আয়ন বায়ু। আর পশ্চিমা বায়ু আর মেরু বায়ু, তিনটা বায়ু। এদের আবার ভাগ আছে। তো এখানে ভাগগুলো না দেখে আমরা ছকের মধ্যে দেখবো, তাহলে সুবিধা হবে বুঝতে। এবার আমরা প্রথমে প্রথমে বাণিজ্য বায়ু থেকে। তো বাণিজ্য বায়ু অ্যাকচুয়ালি কোন বায়ুটা? তো এই বায়ুগুলো বোঝার জন্য কিন্তু প্রেসার বেল্ট গুলো বোঝা খুব দরকার, ঠিক আছে। তো এই জায়গায় একটা নিম্নচাপ বলয় তৈরি হয়েছে, নিম্নচাপ বলয় একটু আগে আমরা পড়লাম। এই জায়গায় একটা আছে উচ্চচাপ বলয়, এই জায়গায় আছে নিম্নচাপ বলয়, এই জায়গায় আবার আছে উচ্চচাপ বলয়। তো এই যে দুই পাশের উপক্রান্তে উচ্চচাপ বলয় থেকে, মানে কর্কটীয় উচ্চচাপ বলয় আর মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারা বছর নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকেই বলা হয় অ্যাকচুয়ালি কি আহ, আয়ন বায়ু বা বাণিজ্য বায়ু, ঠিক আছে। তো ক্রান্তীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, এর দিকে প্রবাহিত অপর নাম হচ্ছে বাণিজ্য বায়ু, কারণ এই পথ বরাবর অনেক সময় বাণিজ্য করতো। আমাদের যে মৌসুমী বায়ুটা আছে, তো মৌসুমী বায়ুর ধারণাটা কিন্তু এভাবে উঠে এসছে। কারণ শীতকালে যখন ওদিক থেকে বায়ু প্রবাহিত হতো তখন আরবের লোকেরা আমাদের দেশে বাণিজ্য করতে আসতো। আবার যখন গ্রীষ্মকালে বায়ুটা উল্টা দিক থেকে গ্রীষ্মকালে যখন ওদিক থেকে করতো তখন আরব থেকে আসতো। শীতকালে যখন উল্টা দিকে করতো তখন আবার আরবে চলে যেত তারা। এভাবে কিন্তু মৌসুমী বায়ুর উৎপত্তি হয়েছে, সেটা একটু পরেই পড়বো। তো এরকম এই আয়ন বায়ুর পথ ধরেই কিন্তু বাণিজ্য বায়ুর উৎপত্তি হয়, হ্যাঁ। আমাদের যে মৌসুমী বায়ুটা আছে না, মৌসুমী বায়ু কিন্তু ওয়ান কাইন্ড অফ আয়ন বায়ু। এটা অনেক সময় জিজ্ঞেস করে যে মৌসুমী বায়ুটা কোন বায়ুর মধ্যে পড়ে। তাহলে মৌসুমী বায়ুটা হচ্ছে আয়ন বায়ু। মরুভূমি সৃষ্টির জন্য দায়ী এই বায়ুটা কিন্তু অনেক সময় মরুভূমি তৈরি করে। একটু তাড়াতাড়ি করে বলছি কারণ অনেক বড় সিলেবাস আছে। ওয়েস্টার্লি উইন্ড হচ্ছে কি পশ্চিমা বায়ু। তো পশ্চিমা বায়ুটা কি? তো এই যে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে, এই যে কর্কটীয় উচ্চচাপ বলয় এখানে, ঠিক আছে, আর এদিকে মকরীয় উচ্চচাপ বলয়, আর এখানে একটা নিম্নচাপ বলয় আছে। তো এই যে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে এদিকে আর এদিকে একটা বায়ু প্রবাহিত হয়, সেই বায়ুটাকে বলা হয় কিন্তু কি ওয়েস্টার্লি উইন্ড। অন্য নাম হচ্ছে গর্জনশীল 40টা। কারণ এই জায়গাটা বেশিরভাগ বিশেষ করে দক্ষিণ গোলার্ধে যদি আমরা দেখি, তো এই জায়গাটা একদম ফাঁকা, মানে কোনো ল্যান্ড মাস নেই বা স্থলভাগ নেই বা দ্বীপ নেই। তো সেই কারণে বায়ুটা একদম ফুললি জোরে প্রবাহিত হয়। তো যখন জোরে প্রবাহিত হয় তখন তারা প্রচুর গর্জন করতে করতে প্রবাহিত। তো 40 ডিগ্রি অক্ষরেখা বরাবর এরকম করে গর্জন করতে করতে বায়ুটা প্রবাহিত হয়, এই জন্য তাকে গর্জনশীল 40 বলে। তীক্ষ্ণ চিৎকারী 60, মানে 60 ডিগ্রি অক্ষরেখা বরাবর তারা তীক্ষ্ণ চিৎকার করে প্রবাহিত হয়, ওই জন্য তার নাম দিয়েছে তীক্ষ্ণ চিৎকারী 60। এরকম আরো নাম আছে। যদি এরকম কোনোদিন বায়ু আসে যে একটা বায়ু দিয়ে দিল তীক্ষ্ণ চিৎকারী 60, গর্জনশীল 40, তাহলে আমরা বুঝে নিব যে ওটা বাণিজ্য বায়ুর এই পশ্চিমা বায়ুর কথা বলেছে, ঠিক আছে। এর জন্য ভূমধ্য সাগরে শীতকালে বৃষ্টিপাত হয়। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে ভূমধ্য সাগরে কোন বায়ুর ফলে শীতকালে বৃষ্টিপাত হয়, তাহলে আমাদের মনে রাখতে হবে পশ্চিমা বায়ুর ফলে। এবার চলে আসবো পোলার উইন্ড। পোলার উইন্ড মানে মেরু বায়ু। তো মেরুদেশীয় উচ্চচাপ থেকে মেরুবৃত্ত প্রদেশীয়, অর্থাৎ এই যে এদিকে একটা উচ্চচাপ আর এইদিকে একটা উচ্চচাপ, তো এই উচ্চচাপ থেকে এই যে নিম্নচাপ এর দিকে যে বায়ুটা প্রবাহিত হয় এটা হচ্ছে মেরু বায়ু, ঠিক আছে। অতি শীতল শুষ্ক বায়ু, এই বায়ুটা খুবই অতি শীতল এবং এর মধ্যে জলীয় বাষ্প থাকে না, ঠিক আছে। এর জন্য মেরুবৃত্ত ভয়ানক তুষারপাত হয়। তো অনেক সময় জিজ্ঞেস করে যে কোন বায়ুর প্রভাবে মেরু অঞ্চলে তুষারপাত হয়, তাহলে মেরু বায়ুর প্রভাবে, ঠিক আছে। তাহলে মরুভূমি সৃষ্টির জন্য দায়ী হচ্ছে ট্রেড উইন্ড। আর ওয়েস্টার্লি উইন্ড হচ্ছে ইয়ের জন্য দায়ী, কি বলে যে ভূমধ্যসাগরে শীতকালে বৃষ্টিপাত। আর পোলার উইন্ডের জন্য তুষার ঝড় যে হয় সেটা দায়ী, ঠিক আছে।
তো এটাই ছিল মোটামুটি একটা কনসেপ্ট। আর এখান থেকে আর ভাগ আছে, যেমন এটা হচ্ছে উত্তর পূর্ব, এদিক থেকে আছে উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তারপরে এরকম এরও ভাগ আছে, এরও ভাগ আছে। তো এই ভাগগুলো মোটামুটি সবাই জানি, যেটা আমি বললাম না, ঠিক আছে? এখান থেকে সেরকম কোশ্চেনও আসে না, সহজ যেহেতু। এবার আছে ট্রাইসেলুলার মডেল। ট্রাইসেলুলার মডেল মানে হচ্ছে ত্রিকোষ তত্ত্ব। ত্রিকোষ তত্ত্ব জিনিসটা কি? ত্রিকোষ তত্ত্ব হচ্ছে এমন একটা থিওরি বা এমন একটা মডেল, যেটা কিন্তু এই যে তিন প্রকার নিয়ত বায়ু আছে তাদের কিন্তু কিভাবে প্রবাহিত হয় সেটা কিন্তু বর্ণনা করে। তো এখান থেকে কয়েকটা কোশ্চেন হয়, যেমন ট্রাইসেলুলার মডেল বা ত্রিকোষ তত্ত্ব কার দেওয়া? তো বিজ্ঞানী পলম্যানের দেওয়া 1951 সালে। সালটাও ইম্পর্টেন্ট আর ব্যক্তিটা তো ইম্পর্টেন্ট। পৃথিবীব্যাপী নিয়ত বায়ুর সঞ্চালন বর্ণনা করে। অনেক সময় জিজ্ঞেস করে যে ট্রাইসেলুলার মডেল কি বর্ণনা করে, তাহলে পৃথিবীব্যাপী যে নিয়ত বায়ুটা প্রবাহিত হয় তার কিন্তু প্রবাহটা বর্ণনা করে এই মডেলটা। থ্রি টাইপস অফ সেল, তিন ধরনের সেল আছে। সেল মানে কি? কক্ষ। যে এই উচ্চচাপ থেকে এদিকে নিম্নচাপের মধ্যে, অর্থাৎ 0 থেকে 30 ডিগ্রির মধ্যে একটা সেল আছে, 30 থেকে 60 ডিগ্রির মধ্যে একটা সেল আছে, আর 60 থেকে 90 ডিগ্রির মধ্যে একটা সেল আছে। এদিকে তিনটা, এদিকে তিনটা, কিন্তু যেহেতু দুটো একই রকম ওই জন্য বলা হয় যে তিনটাই সেল আছে, ঠিক আছে? তো তিনটা সেল সম্পর্কে আমরা পড়বো এবার। তো হ্যাডলি সেল প্রথমে। তো হ্যাডলি সেল মনে রাখতে হবে, এটা দেখা যায় 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে। অর্থাৎ এটা যদি ভূপৃষ্ঠ হয়, এই যে 0 ডিগ্রি, 0 ডিগ্রি, তো 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এদিকে, আর 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এদিকে। তো এখান থেকে বায়ুটা প্রথমে এরকম উপরের দিকে উঠে এরকম গেল, আর পাশ বরাবরের দিকে প্রবাহিত হলো, সেম ওরকম এদিকে গেল, তারপরে এদিকে প্রবাহিত। তো আগে বললাম না আমি, তো এরকম করে বায়ুটা প্রবাহিত হয়, যেটাকে বলা হয় হ্যাডলি সেল। একটু দাঁড়াও। ক্লাইমেটটা কি কঠিন লাগছে নাকি? অজয়, কি কঠিন লাগছে? হুম, ওটাই, কিছু কিছু জিনিস থাকবে যেগুলো পড়া থাকবে, আর বেশিরভাগ জিনিস পড়াই আছে। তো হ্যাডলি সেল কে বর্ণনা করে? জর্জ হ্যাডলি 1735 সালে, এটা একটা আসতে পারে। আর সব থেকে যেটা কোশ্চেন বেশি আছে সেটা হচ্ছে হ্যাডলি সেল কোন বায়ুর প্রবাহ পথ বর্ণনা করে? তাহলে আমরা যদি দেখি 0 থেকে 30 ডিগ্রি, এর মধ্যে কোন বায়ুটা প্রবাহিত হচ্ছে? তো এর মধ্যে আয়ন বা বাণিজ্য বায়ুটা প্রবাহিত। তাহলে হ্যাডলি সেল আয়ন বা বাণিজ্য বায়ুর সাথে জড়িত, ঠিক আছে? তারপর চলে আসবো ফেরেল সেল, যেটা উইলিয়াম ফেরেল আবিষ্কার করে 1856 সালে, ঠিক আছে? 30 থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এটা অবস্থান করে, মানে 30 থেকে 60 ডিগ্রির মধ্যে যে পশ্চিমা বায়ুটা ঘোরাফেরা করে সেটাকে বলা হয় ফেরেল সেল। তো ফেরেল সেল কার সঙ্গে জড়িত? পশ্চিমা বায়ুর সঙ্গে জড়িত, ঠিক আছে? সালটা খুব ইম্পর্টেন্ট, কত সালে দেয়। তারপরে পোলার সেল। তো পোলার সেল মানে হচ্ছে মেরু, মেরু কোষ। তো এটা মেরু বায়ুর প্রবাহ পথ বর্ণনা করে, অর্থাৎ 60 থেকে 90 ডিগ্রি গোলার্ধের মধ্যে। আর এটার দেয় হচ্ছে পলম্যান, ঠিক আছে? যিনি থিওরিটা দিয়েছেন তিনি এটার নামকরণ করেন। তো এর এর প্রবাহ পথ হচ্ছে মেরু বায়ুর প্রবাহ পথ বর্ণনা করে। তো এখান থেকে এরকমই কোশ্চেন আসে যে ফেরেল সেল কিসের কোন বায়ুর সঙ্গে জড়িত? পোলার সেল কোন বায়ুর সঙ্গে জড়িত? আর ফেরেল সেলের নামকরণ কে করে? পোলার সেলের নামকরণ কে করে? ত্রিকোষ তত্ত্ব কার দেওয়া? ব্যাস এরকম সিম্পল কয়েকটা কোশ্চেন হয় যেগুলো সবাই পারবেই। 1 নম্বরটা শেষ হয়ে গেল, এবার আমরা 2 নম্বরটাতে আসি, ঠিক আছে? পার্ট 1 শেষ। পার্ট 2 তে এবার আমাদের সেকেন্ডারি উইন্ড চালু হলো। সেকেন্ডারি উইন্ড কি বললাম আমি? সেকেন্ডারি উইন্ড কথার অর্থ হচ্ছে সাময়িক বায়ু, ঠিক আছে? সেকেন্ডারি উইন্ড কথার অর্থ হচ্ছে সাময়িক বায়ু, যে বায়ুগুলো আহ, সময়ের ভেদে তাদের অবস্থান পরিবর্তন করে, তাদেরকে বলা হয় সাময়িক বায়ু। তো কয়টা সাময়িক বায়ু রয়েছে? তো এতগুলো সাময়িক বায়ু রয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে ক্যাটাবেটিক আর অ্যানাবেটিক বায়ু। কেন ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ুকে আমরা সাময়িক বায়ু বলছি? কারণ আমরা দেখলাম যে রাত্রেবেলা ক্যাটাবেটিক বায়ু হলো, আবার এরকম করে দিনের বেলা অ্যানাবেটিক বায়ু হচ্ছে, ঠিক আছে? এরকম। তো ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ুটা এরকম যে সময়ের সাথে সাথে তারা তাদের অবস্থানটা চেঞ্জ করে নেয়, সেই কারণে কিন্তু ক্যাটাবেটিক অ্যানাবেটিককে একটা সেকেন্ডারি উইন্ড বলা হয়। ল্যান্ড ব্রিজ আর সি ব্রিজ, অর্থাৎ স্থলবায়ু আর সমুদ্র বায়ু। তো দিনের বেলা কোন বায়ু প্রবাহিত হয়? স্থল না সমুদ্র? কি হবে? তো এটা বোঝার জন্য আমরা দেখি যে এটা যদি সমুদ্র হয়, ঠিক আছে, এটা সমুদ্র ধরলাম, আর এদিকে হচ্ছে, হ্যাঁ, এদিকে হচ্ছে স্থলভাগ। তো দিনের বেলা যখন সূর্য উঠবে, তো সূর্য উঠলে আমরা জানি আমাদের ভূপৃষ্ঠ তাড়াতাড়ি কিন্তু উত্তপ্ত হয়, সমুদ্র কিন্তু ধীরে ধীরে উত্তপ্ত হয়, ধীরে ধীরে ঠান্ডা হয়। তো কোন জায়গায় তাড়াতাড়ি দিনের বেলায় কোন জায়গাটা তাড়াতাড়ি নিম্নচাপ তৈরি হবে? তো স্থলভাগে নিম্নচাপটা তাড়াতাড়ি তৈরি হবে, কারণ স্থলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত হবে। এবার বায়ুর একটা ব্যাপার হলো যে বায়ু হচ্ছে সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে। তার মানে দিনের বেলা সমুদ্র থেকে বায়ুটা স্থলভাগের দিকে যাবেই। আর বায়ু যেদিক থেকে আসে সেই অনুসারে তার নামকরণ হয়। তো বায়ু আসছে কোন দিক থেকে কোন দিকে? সমুদ্র থেকে স্থলভাগের দিকে, সুতরাং এটাকে আমরা সমুদ্র বায়ু বলি। তাহলে দিনের বেলা সমুদ্র বায়ু। এবার যখন রাত হয়ে যায়, রাত হয়ে যায় তখন কি হয়? রাত হলে স্থলভাগটা তাড়াতাড়ি আবার ঠান্ডা হয়ে যায়। স্থলভাগ যেমন তাড়াতাড়ি উত্তপ্ত হয়, তাড়াতাড়ি ঠান্ডা হয়, কিন্তু সমুদ্র কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হয়। দিনের বেলা যেমন ধীরে ধীরে ঠান্ডা হচ্ছিল,
রাত্রেবেলাও সেম ওরকম ধীরে ধীরে ঠান্ডা হবে, দিনের বেলা যেমন ধীরে ধীরে গরম হচ্ছিল। তো এটা এর ঠান্ডা হতে হতে অনেক সময় লেগে যায়, কিন্তু এ দ্রুত ঠান্ডা হয়ে যায়, যে কারণে এর মধ্যে টেম্পারেচারটা একটু বেশি থাকে সমুদ্রের মধ্যে, যে কারণে সমুদ্র তখন একটা লো প্রেসার ক্রিয়েট হয়, আর স্থলভাগের মধ্যে একটা হাই প্রেসার ক্রিয়েট হয়। তো সেই কারণে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বায়ু প্রবাহিত। তাহলে রাত্রেবেলা হচ্ছে স্থলবায়ু, আর দিনের বেলা হচ্ছে সমুদ্র বায়ু। তো এটা জিনিস আমাদের জানা উচিত যে বায়ু যেদিক থেকে আসে সেই অনুসারে নামকরণ হয়, কিন্তু সমুদ্র স্রোত যেদিকে যায় সেই অনুসারে নামকরণ হয়। যেমন যদি আমি বলি একটা উত্তর পূর্ব সমুদ্র স্রোত, তার মানে বুঝতে হবে যে স্রোতটা উত্তর পূর্ব দিকে গেছে। কিন্তু আমি যদি বলি উত্তর পূর্ব আয়ন বায়ু, তাহলে বুঝতে হবে যে উত্তর পূর্ব দিক থেকে আয়ন বায়ুটা আসছে। ঠিক আছে, যেটা আমরা এখানে দেখলাম। আরেকটা আছে মনসুনাল উইন্ড। মনসুন আলাদা আলাদা করে সিলেবাসের মধ্যে কিন্তু উল্লেখ করা আছে। তো মনসুনটা খুব ডিপলি পড়তে হবে ভালো করে। তো মনসুনও আমরা জানি গ্রীষ্মকাল আর কি বলে যে শীতকালে তাদের দিক পরিবর্তন করে, যেন মনসুনকে একটা সেকেন্ডারি উইন্ডের মধ্যে ধরা হয়। তো ক্যাটাবেটিক অ্যানাবেটিক উইন্ড সম্পর্কে লেখা আছে এখানে। ক্যাটাবেটিক হচ্ছে রাত্রিবেলা ক্যাটাবেটিক, দিনের বেলা অ্যানাবেটিক। পর্বত থেকে উপত্যকায় ক্যাটাবেটিক, এবং উপত্যকা থেকে পর্বতের উপরে দিকে অ্যানাবেটিক। এটা আমি বললাম একটু আগে। ল্যান্ড ব্রিজ আর সি, দিনের বেলা সমুদ্র বায়ু, রাত্রের বেলা স্থলবায়ু প্রবাহিত। ঠিক আছে, এখানে ছবিটা দেওয়া আছে, দুটাই দেওয়া আছে ছবি বোঝার জন্য। এবার চলে আসবো আমরা মনসুনাল উইন্ড। যেহেতু মৌসুমী বায়ু একটা সেকেন্ডারি উইন্ড, তো মনসুন বায়ুটা এখানে আমি পড়িয়ে দিয়েছি। মনসুনাল উইন্ডটা যদিও সিলেবাসের ক্ষেত্রে একটু নিচের দিকে আছে, হ্যাঁ অনেক নিচে আছে, কিন্তু আমি এখানে পড়িয়ে দিয়েছি যেহেতু বায়ুগুলো পড়তে একসাথেই। মৌসুমী বায়ুটা কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফিতেও আছে। ঠিক আছে, তো ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে এই টপিকটা আমি পড়াবো না, একটা টপিক ইন্ডিয়ান জিওগ্রাফির কমে গেল, একই জিনিস দুই জায়গায় পড়ে কি লাভ। তো মনসুনাল উইন্ড থেকে অনেক রকম কোশ্চিন হয়। কি কি কোশ্চিন হয়? এক হচ্ছে মৌসুমী বায়ুটা কে দেয়, কোথা থেকে এসেছে, মানে কি। দুই হচ্ছে মৌসুমীর ব্রাঞ্চ গুলো থেকে কোশ্চিন দেয়, যে ব্রাঞ্চ। আর তিন হচ্ছে সব থেকে যেটা আসে সেটা হচ্ছে থিওরি গুলো। মৌসুমী বায়ুর কতগুলো থিওরি আছে, সেই থিওরি গুলো সম্পর্কে থেকে কোশ্চেন হয়। ঠিক আছে, তো মৌসুমীটা খুবই ইম্পর্টেন্ট ইন্ডিয়ার সাপেক্ষ আর ক্লাইমেটের সাপেক্ষ। তো আরবি শব্দ মৌসিন থেকে, বা অনেকে বলে মালয়ী শব্দ মনসিন থেকে মৌসুমী বায়ুর উৎপত্তি, যার অর্থ হচ্ছে ঋতু। ঠিক আছে, কারণ ঋতুভিদে তাদের অবস্থান পরিবর্তন করে না, ওই জন্য এখান থেকে এসেছে। আচ্ছা, আয়ন কথার অর্থ কি? আয়ন, আয়ন কথার অর্থ পথ। হ্যাঁ, এটা কিন্তু লেখা নাই মনে হয়। তো মৌসুমী শব্দটি আরবের নাবিকরা প্রথম ব্যবহার করে আর কি। তারা মনসুন মনসুন বলতো, যে এখন মনসুন মনসুন বলি না আমরা মনসুন, এরকম। তো আরবি ভূগোলবিদ আল মাসুদি মৌসুমী বায়ু সম্পর্কে ধারণা দেয়। তো আল মাসুদি মৌসুমী বায়ু সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেয়। আল মাসুদি থেকে একটা কোশ্চিন আছে, এটা থটের একটা কোশ্চিন হয়ে গেল। মে জুন মাসে এই বায়ুর আগমন ঘটে। আগমন ঘটে মানে হচ্ছে যখন আমরা এমনি জিজ্ঞেস, কেউ বলে না যে মৌসুমী বায়ু, তার মানে বুঝে নিতে হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কথা বলছে। কেউ যদি উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কথা বলে, তাহলে উল্লেখ করে বলো যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে। রাইট, যেমন কম্পিউটারে যেমন ক্লিক করে না, ক্লিক কর, তার মানে বুঝে নিতে হবে লেফট ক্লিক করতে বলছে। রাইট ক্লিক যদি করতে বলে, তাহলে এক্সট্রা করে উল্লেখ করে যে রাইট ক্লিক করো। তো এরকম ব্যাপারটা। তো যদি কেউ জিজ্ঞেস করে, এমনি বলে যে মৌসুমী বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়, তার মানে আমাদের বুঝে নিতে হবে আচ্ছা মৌসুমী বায়ু বলেছে, তার মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটার কথা বলেছে। তো এখানে এই যে মে জুন মাসে মৌসুমী বায়ুর আগমন ঘটে, তার মানে অ্যাকচুয়ালি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটার কথা বলছে। অক্টোবর নভেম্বর মাসে প্রত্যাবর্তন ঘটে, অর্থাৎ চলে যায়। এটা অক্টোবর নভেম্বর মাসে আমাদের শীতল মৌসুমী বায়ুটা চালু হয়, তাই না, উত্তর পূর্ব মৌসুমী বায়ুটা। তো মৌসুমী বায়ুর ব্রাঞ্চ কয়টা? দুটা, একটা হচ্ছে উত্তর পশ্চিম, সরি দক্ষিণ পশ্চিম, আর একটা হচ্ছে উত্তর পূর্ব। তো দক্ষিণ পশ্চিম দিক থেকে যখন আসে তখন তাকে দক্ষিণ পশ্চিম বলে, আর উত্তর পূর্ব দিক থেকে যখন আসে তখন তাকে উত্তর পূর্ব বলে। তো এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা আবার দুটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে আরাবিয়ান সি ব্রাঞ্চ, একটা হচ্ছে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। এখান থেকে কোশ্চেন আসে, কি কোশ্চেন আসে আমি বলে দিচ্ছি। আরাবিয়ান সি ব্রাঞ্চ মানে কি? এই যে আমরা ইন্ডিয়ার ম্যাপটা যদি দেখি, তাহলে এই আরব সাগর হয়ে মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে, আর অনেক সময় বঙ্গোপসাগর হয়ে মৌসুমী বায়ু প্রবেশ করে। তো যেটা আরব সাগর হয়ে প্রবেশ করে সেটাকে বলা হয় আরাবিয়ান সি ব্রাঞ্চ, আর যেটা বঙ্গোপসাগর হয়ে প্রবেশ করে সেটাকে বলা হয় বে অফ বেঙ্গল ব্রাঞ্চ বা বঙ্গোপসাগরীয় শাখা। ঠিক আছে, তো প্রথমে আমরা সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড থেকে শুরু করি, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কি মে মাসের শেষে বা জুন মাসের শুরুতে এই বায়ু ভারতে প্রবেশ করে। 5 জুন সর্বপ্রথম কেরলে, এবং 15 জুলাই সর্বপ্রথম গোটা ভারতে কিন্তু ছড়িয়ে পড়ে। অর্থাৎ 15 জুলাইয়ের মধ্যেই কিন্তু গোটা ভারতে এই বায়ুটা ছড়িয়ে যায় আর কি। সচরাচর এটা এভারেজলি হয়, একটু এদিক ওদিক হতেই পারে। তো এবার আমরা ব্রাঞ্চ গুলো দেখবো। প্রথমে আরাবিয়ান সি ব্রাঞ্চ, অর্থাৎ আরব সাগরের এই ব্রাঞ্চটা। তো আরব সাগরে কয় দিক থেকে বায়ুটা প্রবাহিত হয়? তিনটা দিক থেকে প্রবাহিত হয়, প্রথম শাখা, দ্বিতীয় শাখা, তৃতীয় শাখা। ছবিটা মনে দেওয়া আছে এখানে, একবার আমি ছবিটার মধ্যে বলে দিই তারপর। ঠিক আছে, আরব সাগরে প্রথমে একটা এরকম করে এদিকে যায় কেরালাতে, কেরালাতে গিয়ে কেরালাতে ওই জায়গায়, আর এখানে একটা এরকম করে পাহাড় আছে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা। তো এই পশ্চিমঘাট পর্বতমালা ধাক্কা খেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আর একটা বায়ু কি হয়, একটা বায়ু এদিক দিয়ে এরকম করে মহারাষ্ট্রের দিকে চলে যায়।
তো মহারাষ্ট্রে জায়গা মালভূমি রয়েছে, সেরকম উচ্চভূমি নেই, সেই জন্য অতটা বৃষ্টিপাত হয় না কিন্তু। আর আরেকটা ভাবে এরকম গুজরাট এদিক দিয়ে হয়ে এরকম করে চলে যায়, যেহেতু আমাদের এখানে একটা পাহাড় আছে, পাহাড়টা উত্তর দক্ষিণে বিস্তৃত, সেহেতু এখানে কোনো বৃষ্টিপাত হয় না, একদম চলে যায় এদিকে মাউন্ট এভারেস্টের এদিকে গিয়ে বৃষ্টিপাত হয়। তো এখানে একটা কোশ্চেন আসে অনেক সময় যে কেন আহ, রাজস্থানের ওই জায়গায় মরুভূমি তৈরি হচ্ছে। তো রাজস্থানে মরুভূমি তৈরি হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের যে এই জায়গায় যে পাহাড়টা আছে, সেই পাহাড়টা কিন্তু এরকম উত্তর দক্ষিণে বিস্তৃত। ঠিক আছে, পূর্ব পশ্চিমে বিস্তৃত হলে এই জায়গায় কিন্তু প্রচুর বৃষ্টিপাত। তো এগুলা এখানে লেখা আছে ধীরে ধীরে, প্রথম শাখা, দ্বিতীয় শাখা, তৃতীয় শাখা। তো প্রথম শাখাটা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে মৌসুমী বিস্ফোরণ ঘটায়। মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? মৌসুমী বায়ুর প্রভাবে প্রথমবার যে বৃষ্টিপাতটা হয় সেটাকে মৌসুমী বিস্ফোরণ বলে। এবং পূর্ব ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল তৈরি করে। এইদিকে বৃষ্টিপাত ঘটালো আর এইদিকে একটা বৃষ্টির ছায়া অঞ্চল তৈরি করে। ঠিক আছে, ভারতে দুটা উল্লেখযোগ্য বৃষ্টির ছায়া অঞ্চল আছে। একটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, আর একটা হচ্ছে ওই কি বলে যে আমাদের এই উত্তর পশ্চিম ভারতের এই জায়গাটা শিলং। তো দ্বিতীয় শাখা কি মহারাষ্ট্র মালভূমিতে প্রবেশ করে, কিন্তু উচ্চভূমির অভাবে কম বৃষ্টিপাত ঘটে। যেহেতু উচ্চভূমি থাকে না, ওটা গোটাটাই মালভূমি, সবটাই সমান প্রায়, তো ওই জন্য এখানে অতটা বৃষ্টিপাত হয় না। তৃতীয় শাখাটা রাজস্থানে আরাবলির সমান্তরালে প্রবাহিত হয়ে অতি সামান্য বৃষ্টিপাত ঘটায়। এরকম তিনটা শাখা গেল। এবার বে অফ বেঙ্গল, এই যে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। তো বঙ্গোপসাগরে কিভাবে বায়ুটা প্রবেশ করে? তো বঙ্গোপসাগরে দুটা শাখা হয়ে ভারতে বায়ুটা কিন্তু প্রবেশ করে। ঠিক আছে, প্রথম শাখাটা কি উত্তর পূর্ব ভারতের মেঘালয় মালভূমিতে, এই যে এদিক দিয়ে যায় এরকম করে বাংলাদেশ হয়ে জায়গায় চলে যায়। ঠিক আছে, তো এখানে গিয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। মেঘালয়ের গারো, খাসি, জয়ন্তিয়াতে বাধা পেয়ে বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত ঘটায়। মৌসিনরামে যেমন 1178 সেমি বৃষ্টিপাত হয়। পৃথিবীর সর্বাধিক সিক্ত অঞ্চল, বৃষ্টিবহুল অঞ্চল বলে তো সবাই বুঝবে, সিক্ত বলে না সময়। সিক্ত কথার অর্থ হচ্ছে ভেজা আর কি। তো 1178 সেমি। চেরাপুঞ্জিতে 1143। ঠিক আছে, তো সব থেকে বেশি মৌসিনরামে, দুটাই অপশন দিয়ে দিতে পারে অনেক সময় গোলমাল করার জন্য। তো মৌসিনরামে বেশি বৃষ্টিপাত হয়, চেরাপুঞ্জিতে একটু কম হয়। তারপর শিলং আছে, শিলং হচ্ছে এই যে পাহাড়গুলোর এই দিকটাতে অবস্থিত। ঠিক আছে, তো ওই জন্য ওইদিকে বৃষ্টিপাত হয় না, তো একে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। কিন্তু যদি আমরা দেখি 243 সেমি কিন্তু কম বৃষ্টিপাত নয়, তাও এগুলোর সাপেক্ষে ওটা তো বৃষ্টির ছায়া অঞ্চলই হলো না। একটা বৃষ্টির ছায়া অঞ্চল তো এটা, আর একটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্বটা। দ্বিতীয় শাখাটা কি হয়? উত্তর পূর্ব ভারতের উচ্চভূমি দিয়ে, মানে এই যে এদিক দিয়ে প্রবেশ করে আমাদের এইগুলো দিয়ে। ঠিক আছে, প্রবেশ করে উচ্চভূমিতে, ভারতের উচ্চভূমিতে বাধা পেয়ে ব্রহ্মপুত্র গাঙ্গেয় সমভূমির উপর দিয়ে ক্রমশ পশ্চিমে অগ্রসর হতে থাকে এবং বৃষ্টিপাত ক্রমশ কমতে থাকে। এদিক দিয়ে বৃষ্টিপাত ঘটাতে থাকে ধীরে 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 ধীরে। আর যত উপরের দিকে যায় তত বৃষ্টিপাতটা কিন্তু কমতে থাকে। তো এই হলো পাঁচটা শাখা, টোটাল পাঁচটা শাখা। ঠিক আছে, তিনটা হচ্ছে আরব সাগর দিয়ে প্রবেশ করে আর দুটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল দিয়ে প্রবেশ করে। ছবিটা দিয়েছি আমি। এবার চলে আসবো নর্থ ইস্ট মনসুন। নর্থ ইস্ট মনসুন মানে হচ্ছে উত্তর পূর্ব বায়ুটা। ডিসেম্বর মাস থেকে ভারতের উপক্রান্তে উচ্চচাপ কেন্দ্র তা ভারতের, মানে ডিসেম্বর মাস থেকে বায়ুটা দিকে প্রবাহিত হতে শুরু করে, এগুলা জানা সবার। বায়ুটি শুষ্ক থাকে বলে বৃষ্টিপাত হয় না। তবে তামিলনাড়ুর করমন্ডল উপকূলে, এই যে তামিলনাড়ুর এই অঞ্চলটা আছে, এই অঞ্চলটা কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়, অনেকে জানে হয়তো। কারণ একটা তো এরকম করে, আচ্ছা এখান থেকে না একটা কোশ্চিন আছে ইন্ডিয়ান জিওগ্রাফি, আমি বলে দিই। এখানে একটা ঘাট আছে, ঘাট মানে থলঘাট, ভোরঘাট আর পলঘাট, পালঘাট বা পলঘাট এরকম বলে, পালঘাট। ঠিক আছে, তো এখানে একটা ঘাট আছে, ঘাট মানে একটা গ্যাপ আছে আর কি, পাস, মাউন্টেন পাস বলি না। তো এই গ্যাপটা দিয়েই এই বায়ুটা কিন্তু এদিকে প্রবেশ করে। তো একটা জায়গায় আমি কোশ্চেন দেখছিলাম একটা, যে এই যে এই জায়গাটাতে বৃষ্টিপাত হয় তামিলনাড়ুর করমন্ডল উপকূলে গ্রীষ্মকালে, তো সেই বায়ুটা কোন দিক থেকে প্রবাহিত হয়? তাহলে অ্যান্সার হবে পলঘাট। ঠিক আছে, বা পালঘাট। তো এটা কিন্তু মনে রাখতে হবে, যদি এটা ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ানোর সময় আমি বলবো, ওখানে লেখা আছে আমার রুটটার মধ্যে, এখানেও হয়তো লেখা আছে নাকি, যদি না লেখা থাকে আমি বলে দিলাম। তো তামিলনাড়ুর এই অঞ্চলটাতে বছরে অ্যাকচুয়ালি দুবার বৃষ্টিপাত হয়। একটা তো গ্রীষ্মকালের সময় বৃষ্টিপাত হলোই, একটা হচ্ছে শীতকালের সময় বৃষ্টিপাত হয়। শীতকালের সময় যেমন এদিক থেকে বায়ুটা আসে, তো বায়ুটা আসছে, তো এদিক থেকে যে বায়ুটা আসছে সেটা তো স্থলভাগের উপর দিয়ে আসছে, সুতরাং তার মধ্যে জলীয় বাষ্প থাকছে না। কিন্তু কিছু পরিমাণ বায়ু তো আমাদের বে অফ বেঙ্গল দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং বায়ুর একটা স্বাভাবিক নেচার কি, বায়ুটা এরকম করে বেঁকে প্রবাহিত হয় ফেরেলের সূত্র অনুসারে। তো বেঁকে যখন প্রবাহিত হচ্ছে, এসে এখানে ধাক্কা খাচ্ছে, আর এই দিক থেকে প্রবাহিত হওয়ার ফলে এই জায়গাটা তখন পূর্বঘাট পর্বতমালায় ধাক্কা খেয়ে বৃষ্টিপাত ঘটায়। তো ওই জন্য দুবার বৃষ্টিপাত হয় বছর, দুবার বর্ষাকাল হয়। বৃষ্টিপাত কথা হচ্ছে দুবার বর্ষাকাল। তো আরেকটা কোশ্চেন এরকম হতে পারে যে শীতকালে কোন বায়ুর ফলে তামিলনাড়ুতে বৃষ্টিপাত হয়? তাহলে সেটা হবে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। ঠিক আছে, তো বছরে দুইবার বৃষ্টিপাত যুক্ত স্থান এটা, এই বলা আছে করমন্ডল উপকূল। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের উপক্রান্তীয় জেট বায়ু ফলে পশ্চিমা ঝঞ্ঝা হয়। এই যে এই জায়গায় একটা পশ্চিমা ঝঞ্ঝা হয়, মানে এদিকে একটা জেট বায়ু প্রবাহিত হয়, জেট বায়ুটা ধাক্কা খেয়ে জায়গায় পশ্চিমে ঝঞ্ঝা হয়, এটা নিচের দিকে লেখা আছে। তো এই পশ্চিমে ঝঞ্ঝার ফলে ভারতের সমগ্র বৃষ্টিপাতের মধ্যে 5.10%, মানে ভারতে যত 100% বৃষ্টিপাত যদি হয়, তার 5 থেকে 10% হচ্ছে পশ্চিমা ঝঞ্ঝার ফলে বৃষ্টিপাত হয়। ঠিক আছে, পশ্চিমা ঝঞ্ঝাটা এটা দিয়েছি আমি, পশ্চিমা ঝঞ্ঝাটা এরকম
যে এটা হচ্ছে ভূমধ্য সাগর। এগুলা থিওরির মধ্যে আছে যদিও, তাও আমি বলে দিই যেহেতু ছবিটা আছে। এটা হচ্ছে ভূমধ্য সাগর। তো ভূমধ্য সাগর থেকে শীতকালে একটা বায়ু এরকম করে উষ্ণ শুষ্ক বায়ু এরকম করে প্রবাহিত হয়। কারণ আমাদের সময় শীতকাল, কিন্তু ওখানে তো তখন গ্রীষ্মকাল। তো গ্রীষ্মকালে এরকম একটা হালকা বায়ু এরকম করে উপর দিকে চলে উঠে যায়, উঠে এসে আমাদের এখানে হিমালয় পর্বতমালা রয়েছে, ঠিক আছে? হিমালয় পর্বত, তো হিমালয় পর্বতমালা এরকম করে ধাক্কা খায়। যখন ধাক্কা খায় তখন এই দুটা ভাগে ভাগ হয়ে যায়, একটা তো এরকম করে চলে যায় সাইবেরিয়ার দিকে, আর একটা এরকম করে আমাদের এদিকে ঘুরে যায়। এবার এদিকে যখন ঘুরে যায় তখন এখানে যে পাহাড়টা রয়েছে আরাবল্লী পাহাড়, ঠিক আছে? সেই আরাবল্লী পাহাড়ের এই জায়গাটায় বা কোনো ছোট ছোট পাহাড়গুলোতে ধাক্কা খেয়ে এই জায়গায় বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টিপাতটাকে বলা হয় উম, পশ্চিমী ঝঞ্ঝা, যেটা শীতকালে হয় দিল্লি সহ এই অঞ্চলগুলো, ঠিক আছে? এখানে ছবিটা আছে নর্থ ইস্ট মনসুনাল উইন্ড। ব্যাস এতদূর পর্যন্ত আমাদের এগুলা কনসেপ্ট গুলো কমপ্লিট হলো। এবার আমরা পড়বো মেকানিজম অফ ইন্ডিয়ান মনসুন। তো মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত কতগুলো থিওরি আছে। এটা কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি থেকেও এই পার্টটা আছে, হ্যাঁ, মানে এই কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান জিওগ্রাফিরও কোশ্চেন। তো মনসুনাল থিওরি গুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাচীন তত্ত্ব বা ক্লাসিক্যাল থিওরি, একটা হচ্ছে মডার্ন থিওরি বা আধুনিক তত্ত্ব, ঠিক আছে? ক্লাসিক্যাল থিওরির মধ্যে একটাই থিওরি আছে যেটা হ্যাডলির দেওয়া বা এডমন্ড হ্যালির দেওয়া আর কি, হ্যাডলি। আর মডার্ন থিওরি হচ্ছে তিনটা, একটা আইটিসি জেড, একটা থার্মাল ইঞ্জিন তত্ত্ব, একটা হচ্ছে জেড স্টিম থিওরি। তো এখান থেকে না ডিরেক্ট কোশ্চেনই হয় মোটামুটি যে এই থিওরিটা কে দিয়েছে না দিয়েছে। তো আমি একটু বলে দিই, তাহলে মজা লাগবে করতে, ঠিক আছে, বা মনে থাকবে। তো ক্লাসিক্যাল থিওরি বাই এডমন্ড হ্যালি। এডমন্ড হ্যালি কি বলেছে? তো 1656 সালেই তিনি দিয়েছেন এটা। ওই জন্য একে ক্লাসিক্যাল থিওরি বলা হয়, মানে অনেক দিন আগে দেওয়া। ক্লাসিক্যাল কথার অর্থ হচ্ছে প্রাক্তন বা প্রাচীন এরকম। ধ্রুপদী তত্ত্ব বলা হয় যেটাকে বাংলায়। সর্বপ্রথম মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত তথ্য দেন তিনি। তার মতে মৌসুমী বায়ু তৈরি হয় বায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ হিসাবে। তার লজিকটা কি? তার লজিক হচ্ছে এটা যে মৌসুমী বায়ু অ্যাকচুয়ালি স্থলবায়ু আর সমুদ্র বায়ুর একটা মিলিত রূপ। স্থলবায়ু আর সমুদ্র বায়ু, ঠিক আছে, মিলিত রূপ। বলছে যখন গ্রীষ্মকাল হয় তখন এই যে ভারতের স্থলভাগটা তুলনামূলকভাবে বেশি উত্তপ্ত হয়ে যায়, ফলে এখানে একটা লো প্রেসার ক্রিয়েট হয়, আর এদিকে একটা হাই প্রেসার ক্রিয়েট হয়। তো এই হাই প্রেসার থেকে বায়ুটা তো ছুটে দিকে আসবেই। এভাবে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটার উৎপত্তি হয় গ্রীষ্মকাল। আবার বলেছে যখন শীতকাল হয় তখন ঠান্ডা হতে থাকে, তো স্থলভাগটা তুলনামূলকভাবে বেশি ঠান্ডা হয়ে যায়, ফলস্বরূপ এখানে একটা হাই প্রেসার বেল্ট ক্রিয়েট হয়। আর এদিকে যেহেতু সমুদ্র, তো সমুদ্রে তো লো প্রেসার বেল্ট ক্রিয়েট হবে, কারণ সমুদ্রটা ধীরে ধীরে ঠান্ডা হবে, যেটা একটু আগে বললাম আমি, ঠিক আছে? তো তখন বায়ুটা এদিক থেকে এদিকে প্রবাহিত, অর্থাৎ উত্তর পূর্ব বায়ুটা অ্যাকচুয়ালি স্থলবায়ু, আর দক্ষিণ পশ্চিম বায়ুটা অ্যাকচুয়ালি হচ্ছে কি সমুদ্র বায়ু। এটাই হচ্ছে হ্যালির কনসেপ্ট। খুব সুন্দর একটা ধারণা দিয়েছে, ঠিক আছে? হ্যাডলি হ্যাডলি কত সালে দিয়েছে? এডমন্ড হ্যালি 1656 সালে। এবং এই থিওরিটা কিন্তু প্রথম পৃথিবীর মৌসুমী বায়ু উৎপত্তি সংক্রান্ত তত্ত্বগুলোর মধ্যে এটা কিন্তু প্রথম থিওরি, হ্যাঁ। তারপর চলে যাব আইটিসিজেড থিওরি বা আইটিসিজেড থিওরি বলে এটাকে, ঠিক আছে? যেটা দিয়েছে এইচ ফন, ফন দিয়েছে, ঠিক আছে? কত সালে দিয়েছে সালটা লেখা নাই, ঠিক আছে? তো ফন মৌসুমী বায়ুর উৎপত্তির জন্য আইটিসিজেড কে দায়ী করেছে। আইটিসিজেড কথার অর্থ হচ্ছে ইন্টার ট্রপিক্যাল কনভার্সন জোন, অর্থাৎ এটা এমন একটা জোন, আমি বললাম যে নিরক্ষীয় অঞ্চলের এই জায়গাটায় এদিক থেকে একটা উত্তর পূর্ব মৌসুমী বায়ু আসে, আর এদিক থেকে একটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এই দুটা বায়ু জায়গায় কিন্তু কি হয়, ধাক্কা খায়। ধাক্কা খেয়ে একটা জোন তৈরি করে, যেটার নাম হচ্ছে আইটিসিজেড। এখানে বায়ুটা সর্বদা ঊর্ধ্বমুখী হবে, পার্শ্বমুখী হয় না বায়ু, ঠিক আছে? তো কি বলেছে যে যখন আমাদের ইয়ে হয় আর কি, গ্রীষ্মকাল হয়, গ্রীষ্মকাল হয় তখন আমরা তো উত্তর গোলার্ধে বসবাস করছি। আমাদের গ্রীষ্মকাল মানে কি, সূর্যের তখন উত্তরায়ণ হয়েছে, তাই না? সূর্যটা উত্তর দিকে হেলে, তো সূর্য যখন উত্তর দিকে হেলে আছে বা আমাদের যখন গ্রীষ্মকাল, তখন এই যে আইটিসিজেডটা আছে, যেটা আমি বললাম নিরক্ষীয় এই বরাবর অবস্থান করছে, হ্যাঁ। হুম। 1686, না আমি দেখিনি, এক্ষুনি দেখিনি, বইটার মধ্যেই আছে। একটু ধরে, বইটা আমার কাছেই আছে, ভুল হতে পারে একটু। এগুলা বন্টন টন্টন বন্টন গুলো ওরকম অনেকের ইয়ে হচ্ছে না, বন্টন গুলো আমি অত জোর দিই না এই জন্য, কারণ আমি অত কিছু ইকোনমিক জিওগ্রাফির এত বিশাল নোট না, অত কিছু একবারে তৈরি করা খুব টাফ হয়ে যায়। তো আমি জানি ইন্ডিয়ান জিওগ্রাফি যখন পড়াবো তখন ওগুলো একটু খেটে তৈরি করে দেবো। তো ওই জন্য অত আমি চাপ দিই না, যেগুলো কিছু কিছু ভুল হয়েছে তো হোক। ইন্ডিয়ান জিওগ্রাফি যখন পড়বো ওগুলো হচ্ছে একদম ভালো করে নিখুঁত ডেটা দিই। আর ওটা ইয়ে পিঙ্কু, ওটা 1866 হবে, হ্যাঁ ওটা, বইটাতে মনে হয় ভুল আছে। ইকোলজি শব্দটা 1866 আছে বেশিরভাগ বইটা, আমি দেখলাম।
ধ্রুপদী তত্ত্ব 1656 দেওয়া আছে তো বইটার মধ্যে। তো দুটাই মনে রেখে দিতে হবে, যেখানে দুটা ডেট থাকবে না সেখানে দুটাই মনে রেখে দিতে হবে। 1656 আর 1600 কি 86, দুটাই মনে রেখে দিবি। 1656 দেওয়া আছে আমার বইটাতে। তো কি বললাম এটা, আইটিসি জেটের কি পড়াচ্ছিলাম যেন, আইটিসি জেট, আচ্ছা নিচের দিকে। তো আইটিসি জেটটা কি, এই যে এরকম করে আইটিসি যে এটা আমাদের নিরক্ষরেখা। তো আইটিসি জেটটা নিরক্ষরেখা বরাবরই অবস্থান করবে, অর্থাৎ 0 ডিগ্রি বরাবর। কিন্তু যখন সূর্যের উত্তরায়ণ হয় তখন আইটিসি জেটটা সামান্য উত্তরে সরে যায়, কারণ উত্তর দিকে তখন বেশি টেম্পারেচার পড়ে। তো এই নিরক্ষরেখা ছেড়ে সে সামান্য উপরের দিকে উঠে আসে, যেটাকে বলা হয় নর্দার্ন আইটিসি জেট, অর্থাৎ এনআইটিসি জেট। ঠিক আছে। আবার দক্ষিণায়ন যখন হয় তখন সে কিছুটা দক্ষিণে সরে যায়, যেটাকে বলা হয় সাউদার্ন আইটিসি জেট, আইটিসি জেট। ঠিক আছে। তো পরীক্ষায় তো ডিরেক্ট এটাও দিতে পারে যে এনআইটিসি জেট কোন থিওরির সঙ্গে জড়িত, তখন ওই জন্য একটু ডিটেলসে পড়ে নিলে সুবিধা হয়। আর এগুলো অত কঠিন নয়, মজা লাগে বরং পড়লে। তো নর্দার্ন আইটিসি জেট যখন হয়, অর্থাৎ ভারতে যখন গ্রীষ্মকাল তথা উত্তর গোলার্ধে যখন উত্তরায়ণ হয় আর কি, মানে সূর্যের যখন উত্তরায়ণ হয় উত্তর গোলার্ধে উত্তরায়ণ, তখন কি হয়, এই এনআইটিসি জেটটা সামান্য উত্তরে সরে যায়। এতটা উত্তরে সরে যায়, এই যে এখানে দেখা আছে, এতটা উত্তরে সরে যায় যে এরকম করে একদম উপরের দিকে চলে আসে, ভারতের উপর দিয়ে উপরের দিকে চলে আসে। তো নর্দার্ন আইটিসি জেটটা ভারতের উপরের দিকে চলে আসা মানে কি, এই জায়গাতে তখন প্রচুর টেম্পারেচার পড়ে, এবং প্রচুর টেম্পারেচার যে জায়গায় পড়ে সেখানে একটা লো প্রেসার জোন ক্রিয়েট হয়। ঠিক আছে। তো এনআইটিসি জেট যেহেতু তৈরি হয়, সেহেতু তখন এর আকর্ষণে এদিক থেকে একটা বায়ু ফুটে আসে, যেটাই হচ্ছে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ঠিক আছে। আবার দক্ষিণায়ন যখন হয় তখন এই জায়গায় এই নিরক্ষরেখাটা, এই যে এই জায়গায় আইটিসি যেটা থাকার কথা, কিন্তু এই জায়গা থেকে সামান্য নিচে চলে যায়, কারণ সূর্যটা তখন ওইদিকে বেশি টেম্পারেচার দিচ্ছে। ফলে কি হয়, যে বায়ুটা আগে যে নিরক্ষরেখা বরাবর আয়ন বায়ুটা ছুটে আসছিল না, তখন এখানে এই দিক থেকে তখন ছুটে আসতে থাকে, যে এইদিকে যেহেতু বেশি টেম্পারেচার, তখন এইদিকে ছুটে আসতে থাকে, এবং ভারতে একটা বায়ু তৈরি হয় যেটার নাম হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। আমি ওই জন্য বললাম না যে অ্যাকচুয়ালি মৌসুমী বায়ুটা হচ্ছে এক প্রকার আয়ন বায়ু, উত্তর পূর্ব আর দক্ষিণ পশ্চিম আয়ন বায়ু, সেগুলো এগুলা থিওরি পড়লে ভালো বোঝা যায়। তো এই হলো ব্যাপার। তো এই কিছুই না, স্থলবায়ু আর সমুদ্র বায়ু যেটা ওই বলেছিল, তারই একটা অন্যরকম করে একটি উপস্থাপন করেছে এনআইটিসি জেট আর এসআইটি জেট দ্বারা। এবার আছে কোটেশ্বরমের থিওরি, থার্মাল ইঞ্জিন তত্ত্ব। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি। থার্মাল ইঞ্জিন তত্ত্ব বা তাপীয় দ্বীপ, কি তাপীয় ইঞ্জিন তত্ত্ব নাকি তাপীয়, কি যে ইংলিশটা, তাপীয় দ্বীপ থিওরি না এরকম কি যেন আছে। তো এটা দিয়েছে কোটেশ্বরম। হ্যাঁ, কোটেশ্বরম 1958 সালে এই থিওরিটা দেন। ঠিক আছে। তো কোটেশ্বরমের মতে, কোটেশ্বরম কি বলেছে অ্যাকচুয়ালি ছবিটাতে দেখে নি, তাহলে বোঝা যাবে, আমি ডিটেলসে বলছি না। এই যে তিব্বত মালভূমি আছে একটা এখানে ভারতের উত্তর পূর্ব দিকে, তো তিব্বত মালভূমি এমন একটা মালভূমি যেটা হচ্ছে চারপাশে বড় বড় উঁচু উঁচু পাহাড়গুলো আছে, একটা অনেক উপরে আছে 4000 মিটার উপরে, আর তার চারপাশে বড় বড় মাউন্টেন পর্বত আছে এরকম। ঠিক আছে, যেদিকে হিমালয় টিমালয় এরকম, হিমালয় দ্বারা ঘেরা একটা একদম মাঝখানে রয়েছে মালভূমিটা। ঠিক আছে। পৃথিবীর উচ্চতম পর্বত বেষ্টিত মালভূমিটা, পর্বত বেষ্টিত মালভূমির মধ্যে এটা মনে হয় সব থেকে উঁচু। তো তিব্বত মালভূমি রয়েছে 4000 মিটার উচ্চতা, যাকে তিনি তাপীয় দ্বীপ রূপে চিহ্নিত করেছেন। তাহলে এটা পরীক্ষা কোশ্চেন আসতে পারে, তাপীয় দ্বীপ রূপে কাকে চিহ্নিত করেছেন। ঠিক আছে। তো তাপীয় দ্বীপ রূপে, এবার তাপীয় দ্বীপ কি, যখন গ্রীষ্মকাল হয়, এই জায়গায় যখন গ্রীষ্মকাল হয় অ্যাকচুয়ালি, তখন কি হয়, গ্রীষ্মকাল যখন হয়, তো গ্রীষ্মকালের সময় এই জায়গায় বায়ুটা, এই জায়গায় তো টেম্পারেচার পড়েই, গ্রীষ্মকালের সময় আমাদের ভারতে তো টেম্পারেচার পড়েই। ঠিক আছে, ভারতে তো টেম্পারেচার পড়েই। তো তিব্বত মালভূমিটা আরো তার তুলনায় বেশি টেম্পারেচার হয়ে যায়, মানে বেশি উষ্ণ হয়ে যায়, কারণ বায়ুটা যদি একবার এখানে প্রবেশ করে যায়, ভিতরে ঢুকে যায়, তাহলে সেই বায়ুটা সহজে আর বাইরে বেরিয়ে আসতে পারে না। কেন, কারণ তার চারপাশে এত উঁচু পর্বতমালা বেষ্টিত যে বায়ুটা বেরিয়ে আসতে পারে না। তো উষ্ণ বায়ুটা এখানে জমা হতে 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 একদম উত্থিত তাপদ্বীপ রূপে অবস্থান করবে। উত্থিত তাপদ্বীপ রূপে কেন, কারণ এটা তো ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে, 4000 মিটার বা 4 কিলোমিটার উঁচুতে। তো এত উঁচুতে অবস্থান করে যে একটা একদম মনে হচ্ছে একদম আগুনের গোলার মতো অবস্থান করে, যে আগুনের গোলার জন্য জায়গায় একটা বিশাল আকার নিম্নচাপ তৈরি হয়। এদিকে তো নিম্নচাপ তৈরি হয়, এদিকে তো নিম্নচাপ তৈরি হয়, কিন্তু এই জায়গাটায় একটা প্রচুর পরিমাণে নিম্নচাপ তৈরি হয়, যে নিম্নচাপের কারণে এখানে বায়ুগুলো এরকম করে ছিটকে ছিটকে উপরের দিকে উঠে যায়, এবং উপরের দিকে উঠে নিয়ে এরকম করে এই জায়গায় চলে আসে, এই যে এই জায়গায় এসে পড়ে। ঠিক আছে, বায়ুটা এরকম করে উপরে উঠে গিয়ে এই জায়গায় এসে পড়ে, এই জায়গায় মানে কোথায়, নিরক্ষরেখার উপরে এসে পড়ে। তো নিরক্ষরেখার উপর যখন এই বায়ুটা পড়ে, তখন নিরক্ষরেখাকে এরকম করে মানলাম নিরক্ষরেখার একটা বায়ুপুঞ্জ আছে এরকম করে, তো এ এসে এরকম করে একে পিছন থেকে ঠেলতে থাকে, পিছন থেকে এরকম করে ঠেলে। তো পিছন থেকে ঠেলার কারণে আর ভারতবর্ষের স্থলভাগেও তখন একটা লো প্রেসার জোন তৈরি হয় আমরা জানি। তো ঠেলার কারণে এই বায়ুটা তখন কি হয়, বাধ্য হয়ে এদিকে ছুটে আসে, আর তখনই তৈরি হয়ে যায় একটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। বোঝা গেল। অর্থাৎ এই তাপীয় দ্বীপের কারণে যে নিম্নচাপ বলয় তৈরি হয়, সেই নিম্নচাপটা একদম একটা অংশ এরকম ছড়িয়ে ছিটিয়ে যায় আর কি, প্রতি ঘূর্ণবাতের মতো।
প্রতীপ ঘূর্ণবাতে হয় না কেন? প্রতীপ ঘূর্ণবাত কি? আচ্ছা একটু পড়ি এখানে, তাহলে ভালো লেখা আছে। তার মতে গ্রীষ্মকালে এই মালভূমি অতিরিক্ত উষ্ণ হয়ে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি করে, যার দরুন বাতাস উপরে উঠলে ঘনীভূত ও শীতল হয় এবং উচ্চচাপে পরিণত হয়, যার ফলস্বরূপ প্রতীপ ঘূর্ণবাত তৈরি হয়। ঠিক আছে, অর্থাৎ বায়ু চারিদিকে ছড়িয়ে পড়ে, যেটা আমি বললাম চারিদিকে বায়ুটা ছড়িয়ে পড়ে, যা এরই একটি অংশ নেমে আসে ভারত মহাসাগরের উপর, যা ধীরে ধীরে ভারত মহাসাগরে উচ্চচাপ তৈরিতে সাহায্য করে। ফলস্বরূপ এই উচ্চতায় স্থলভাগের দিকে ছুটে যায় দক্ষিণ। ঠিক আছে, তো এরকমই হয় ব্যাপারটা। আরেকবার ভালো করে বলি ব্যাপারটা এরকম, যে এই জায়গাটা যে আছে, এই জায়গাটা গ্রীষ্মকালে প্রচুর উষ্ণ হয়ে যায়, আবার শীতকালে যখন হবে না, শীতকালে তখন শীতকালে কিন্তু তুলনামূলকভাবে বেশি ঠান্ডা হয়ে যাবে। তো এত উষ্ণ হয়ে যায় যে বায়ুগুলো এরকম করে উপরের দিকে উঠতে থাকে। তো যখন উপরের দিকে বায়ুগুলো উঠে, ঠিক আছে, তখন উপরের দিকে বায়ুটা আবার হয়ে যায় কি ঠান্ডা, কারণ আমরা জানি বায়ু উপরের দিকে উঠলে কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা হয়ে এই জায়গার বায়ুটা তখন কি হয়, ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা যখন হয়ে যায় তখন ছিটকে ছিটকে এদিকে চলে আসে চারদিকে, এদিকেও যায়, এদিকেও একটা অংশ এরকম করে এই জায়গায় আসে। তো এই জায়গায় যখন আসে একে তখন ঠেলতে থাকে, তো বায়ুটা তখন বাধ্য হয়ে আমাদের ভারতে প্রবেশ করে, যেটা হচ্ছে উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ঠিক আছে, তো একটু দেখে নিলে ভালো করে বোঝা যাবে আরো ব্যাপারটা। শীতকালে কি হয়, শীতকালে আবার এই এই যে এই অংশটা, এই অংশে তো অতটা মানে কাজ করে না, মানে ঠান্ডাই থাকে এরকম। অন্যদিকে শীতকালে এই তিব্বত মালভূমি অতি শীতল হয়ে পড়ে, খুবই ঠান্ডা হয়ে যায়। তাই ভারত মহাসাগরের নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। আর ভারত মহাসাগরে তো একটা নিম্নচাপ কেন্দ্র থাকেই তখন। তো এই এই জায়গার বায়ুটা তখন ছুটে আসে এদিকে, এদিকে উচ্চচাপ তৈরি হলো, এদিকে নিম্নচাপ। এক কথায় তিব্বত মালভূমি মৌসুমী বায়ুর উৎপত্তির জন্য দায়ী, অ্যাকর্ডিং টু কোটেস ফরম। এটাই আমাদের মনে রাখতে হবে, যে কে কোটে মৌসুমী বায়ুর উৎপত্তির জন্য তিব্বত মালভূমিকে দায়ী করেছে। তাহলে সেটা হচ্ছে কি কোটেস। এই বুঝা গেছে তো নাকি? একটু গোলমালে লাগলে নিজে নিজে পড়ে নিও, হ্যাঁ, কারণ অনেকগুলো থিওরি একসঙ্গে বলে একটু ওরকম হয়ে যায়। তারপরে আরেকটা আছে জেট স্ট্রিম থিওরি বা মনেক্স, যেটা দিয়েছে মনেক্স। মনেক্স কি? মনেক্স এর ফুল ফর্মটা অনেক সময় জিজ্ঞেস করে, মনসুনাল এক্সপেরিমেন্ট, যার ফুল ফর্ম মনসুনাল এক্সপেরিমেন্ট। এটা কি? এটা হচ্ছে একটা স্যাটেলাইট, হ্যাঁ, একটা হচ্ছে স্যাটেলাইট। মনেক্স স্যাটেলাইট নয়, এটা কি সংস্থা, যেটা ইন্ডিয়া ইন্ডিয়া প্লাস রাশিয়া মিলে তৈরি করেছে। ঠিক আছে, রাশিয়া মিলে যৌথ উদ্যোগে তৈরি করেছে। এটা হচ্ছে এই জায়গায় যে আছে, এই যে ভারতের ইন্ডিয়ান ওশিয়ান যে আছে, তো ইন্ডিয়ান ওশিয়ানে কখন মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করবে বা বাকি দেশগুলোতে যাবে, কখন কি ঘূর্ণিঝড় হবে না হবে, সেই জিনিসগুলো নিয়ে গবেষণা করে এই সংস্থাটা। আর এটার জন্য একটা স্যাটেলাইট আছে, যে স্যাটেলাইটের নাম হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান, গোস ইন্ডিয়ান ওশিয়ান, গোস ইন্ডিয়ান ওশিয়ান। ঠিক আছে, এই জিনিসগুলো লেখা থাকবে দেখি দিকে হয়তো, গোস ইন্ডিয়ান ওশিয়ান। তো মনেক্সের জন্য যে স্যাটেলাইটটা রয়েছে তার নাম কি, গোস ইন্ডিয়ান ওশিয়ান। ওই স্যাটেলাইটটা ঘোরাফেরা করে এবং ওই স্যাটেলাইটটা কিন্তু মৌসুমি রিলেটেড তথ্যগুলো আমাদেরকে দেয়। ঠিক আছে, তো এই মোনেক্স কিন্তু এই থিওরিটা দিয়েছে, জেট স্ট্রিম থিওরিটা। তো মোনেক্স কি করেছে, যে মৌসুমী বায়ুর উৎপত্তির জন্য দুই ধরনের জেট বায়ু দায়ী, একটা হচ্ছে ক্রান্তীয় পূবালী জেট বায়ু আর একটা হচ্ছে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু। আমরা একদম ছবিটাতে বোঝার চেষ্টা করি। তো এটা কি আছে, নর্থ ইস্ট মন। আচ্ছা আগে এটা পড়ি। তো কি হয়, গ্রীষ্মকালে এদিক থেকে একটা বায়ু প্রবাহিত হয়, হ্যাঁ, এরকম করে এদিক থেকে একটা বায়ু প্রবাহিত, যেটাকে বলা হয় ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট বায়ু, অর্থাৎ ক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু, ক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু। তো এই বায়ুটা প্রবাহিত হয়। এবার যখন এরকম করে যাচ্ছে, আরামসে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যখন এই জায়গায় আসে পৌঁছায় ভারতের দক্ষিণে একদম, তখন ভারতে যেহেতু গ্রীষ্মকালের সময় এই জায়গায় প্রচুর একটা নিম্নচাপ তৈরি হয়, তখন এ কি করে, একদম নিম্নচাপের আকর্ষণে এদিকে ঘুরে যায় বায়ুটা। নিম্নচাপের আকর্ষণে যখন এদিকে ঘুরে যায়, তখন তার এই যে ভারত ভারত ইন্ডিয়ান ওশিয়ান আছে, তো ইন্ডিয়ান ওশিয়ান থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ুটাকে তার পিছন দিকে ঠেলে নিয়ে চলে আসে। ঠিক আছে, টানে নিয়ে চলে আসে। যেমন একটা বাস যদি চলে যায়, তো সেই বাসের আকর্ষণে আশেপাশে থাকা ধূলিকণাগুলো চলে যায় না কিছুক্ষণ উড়ে সামনের দিকে, বাসের দিকে। সেম লজিকটা এখানে কাজ করে, যে বায়ুটা যেহেতু নিম্নচাপের আকর্ষণের দিকে ঘুরে যায়, তখন কিন্তু এই মৌসুমী বায়ুটা তার পিছন 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 এখানে আসতে থাকে। ঠিক আছে, আর এভাবে কিন্তু ভারতের সাউথ ওয়েস্টার্ন মনসুনাল উইন্ড তৈরি হয়। এই জন্য অনেকে জিজ্ঞেস করে, যে যে সময় ট্রপিক্যাল ওয়েস্টার্লি উইন্ড অর্থাৎ ক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে মানে এটা ভারতের দিকে অতটা আসে না আর কি, এর বায়ুটা অত প্রভাব থাকে না। সেই সময় কি হয়, সেই সময় ভারতে মৌসুমী বায়ু দেরিতে প্রবেশ করে। আর দুর্বল কখন হয়, যখন এল নিনো তৈরি হয়, রিলেটেড এগুলা সব, হ্যাঁ, এল নিনো যখন তৈরি হয় তখন। কারণ এল নিনোর ফলে এদিকে মানলাম একটা এল নিনো এরকম করে তৈরি হয়েছে, তো এল নিনোর ফলে এখানে আরো বেশি একটা নিম্নচাপ তৈরি হয়েছে, বড় নিম্নচাপ। তো বায়ুটা আর এদিকে কেন আসবে, তখন তো আগেই ওই নিম্নচাপ পেয়ে গেছে, তখন গোটা বায়ুটা এদিকে ছুটে যায় তখন। আর এদিকে তখন জেট বায়ু প্রবাহিত হয় না। তো জেট বায়ু আসানোর জন্যই একে টেনে নিয়ে যাওয়ার মতো বায়ু কেউ থাকে না, ফলে ভারতে কিন্তু মৌসুমী বায়ুটা ধীরে ধীরে প্রবেশ করে। তো যাই হোক, এবার আছে উইন্টারের সময় কি হয়। তো উইন্টারের সময় একটু আগে আমি ছবিটা দেখালাম না, যে পশ্চিমা ঝঞ্ঝা, তো সেই সময় ভূমধ্য সাগর থেকে একটা বায়ু এরকম করে ছুটে আসে, যেটাকে বলা হয় সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট। ঠিক আছে, অর্থাৎ উপক্রান্তীয়
ইস্টার্লি জেট হবে, পশ্চিমা জেট বায়ু, যেহেতু পূর্ব দিক থেকে আসে, এই পূর্ব দিক থেকে কেন আসে, এটা হচ্ছে ওয়েস্টার্লি, এটা হচ্ছে ইস্টার্লি, এটা তো পূর্ব দিক থেকে আসে, ভুলভাল বলছি কেন, এখানে ইস্টার্লি লেখা আছে কিন্তু যেদিক থেকে আসবে সেদিক থেকে নাম না, এটা ইস্টার্লি হচ্ছে ক্রান্তীয় পূবালি জেট বায়ু এটা, আর এটা হচ্ছে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু, যেহেতু পশ্চিম দিক থেকে আসে, তো যখন এরকম পশ্চিম দিক থেকে আসে তখন এই জায়গায় যে হিমালয় পর্বতে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে একটা অংশ এরকম করে এদিকে চলে যায়, যেটা আমাদের কোনো দরকার নেই, আর একটা অংশ এরকম করে ভারতের এদিকে চলে আসে, যখন এদিকে চলে আসে তখন ঠিক এ কি করে, পিছন দিকে থাকা বায়ুগুলোকে একদম টেনে নিয়ে ভারত মহাসাগরের দিকে নিয়ে আসে, এরকম করে টেনে নিয়ে আসতে আসতে থাকে, তখন কিন্তু কি হয়, এভাবে কিন্তু আমাদের উত্তর পূর্ব মৌসুমী বায়ু তৈরি, মানে ওই যে পাইপ দিয়ে জল বের করার সময় ফু দিয়ে যদি টানে বের করে দিই, তারপর জল বের হতেই থাকে না, ওরকম ব্যাপারগুলো আর কি, যে একবার বায়ুটাকে টেনে এদিকে যখন নিয়ে চলে আসে তখন পিছন দিক থেকে তার বায়ুটা আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে, যতক্ষণ পর্যন্ত এই জায়গার নিম্নচাপটা উচ্চচাপে না পরিণত হয়, আর উচ্চচাপে পরিণত হলে উল্টা এই বায়ুটা চালু হয়। তো এরকম, তো যদি এখান থেকে আমার কোশ্চেন আসে যে কোন থিওরিটা জেড বায়ু দ্বারা মৌসুমী বায়ুর উৎপত্তি ব্যাখ্যা করেছে, তো লেখা আছে জেড স্ট্রিম থিওরি। জেট স্ট্রিম 30 থেকে 60 ডিগ্রি নয়, জেট স্ট্রিম উপরের দিকেও দেখা যায়, আরেকটা জেট স্ট্রিম আছে, জেট স্ট্রিম রিলেটেড পড়বো যখন তখন, নিচের দিকে আছে জেট স্ট্রিম, জেট স্ট্রিম ওরকম কোনো ব্যাপার নয় 30 থেকে 60 ডিগ্রি নয়, পোলার জেট স্ট্রিমও তো আছে, ওটা সব থেকে বেশি শক্তিশালী, জেট স্ট্রিম পড়বো তো, জেট স্ট্রিম ভাগ আছে। এবার আছে রিলেটেড টার্ম, মৌসুমী বায়ু সংক্রান্ত, ব্রাস্ট অফ মনসুন মানে হচ্ছে মৌসুমী বিস্ফোরণ, প্রথমবার মৌসুমী বায়ুর ফলে যে বৃষ্টিপাত হয়, ব্রেক অফ মনসুন মানে মৌসুমী যখন বর্ষাকাল চলে ভারতে, তখন হচ্ছে কোনো এক জায়গায় মানলাম 1 তারিখ জুলাইয়ে বৃষ্টি হলো এই জায়গায়, তারপরে 10 দিন বৃষ্টিপাত হলো না, 10 জুলাই আবার বৃষ্টিপাত হলো, তো মাঝখানে যে গ্যাপটা পড়লো এটাকে বলা হয় ব্রেক অফ মনসুন, অর্থাৎ মৌসুমী বায়ুর ছেদ, ঠিক আছে, একটানা বৃষ্টি হতে হতে যে গ্যাপটা পড়ে। আর নর্দার্ন লিমিট অফ মনসুন, এনএলএম বলে, নর্দার্ন লিমিট অফ মনসুন মানে কি, মানে আমি যেমন পড়ানোর সময় বললাম যে ফার্স্ট উইক অফ জুন, জুন মাসের প্রথম সপ্তাহে, তাই না, যেখানে কেরলায় মানে কেরালায় আর কি প্রথম মৌসুমী বায়ু প্রবেশ করে। এবার নর্দার্ন লিমিট অফ মনসুনটা কি, মানলাম আজকে এরকম করে দক্ষিণ দিক থেকে মৌসুমী বায়ুটা যেহেতু যায়, মৌসুমী বায়ু বললে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কথা কিন্তু বলছি, হ্যাঁ, এরকম করে যায়, তো আজকে আমি বললাম যে আজকে এনএলএমটা 30 ডিগ্রি পর্যন্ত পৌঁছালো, তো এনএলএম কথার অর্থ হচ্ছে আজকে মৌসুমী বায়ুটা এত ডিগ্রি পর্যন্ত গেল, তারপরের দিন আবার এত ডিগ্রি যাবে, তারপরের দিন এত ডিগ্রি যাবে, তো এই বিষয়টাকে বলা হয় নর্দার্ন লিমিট অফ মনসুন, অর্থাৎ উত্তরে কত দূর পর্যন্ত মৌসুমী বায়ুটা গেছে, ঠিক আছে। তো এই কয়েকটা টার্ম ছিল, এখানে আরো মনে হয় আছে, তো যদি বাকি থাকে সেগুলো আমরা ইন্ডিয়ান ক্লাইমেট যখন পড়বো সেখানে আমি অ্যাড করবো। এবার চলে আসবো আমরা টার্সিয়ারি উইন্ড বা লোকাল উইন্ড, কটা বাজে আজকে, আজকে কি পড়াবো আর লোকাল উইন্ড গুলো, বলো যদি পড়াতে বলো তো পড়াই দেবো আমি। হ্যাঁ, থাকবে, থাক তাহলে আজকে, থাক, এগুলো আছে লোকাল উইন্ডটা ভালো মজা লাগবে পড়তে।